নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। সন্ধে নামতেই তাকদায় শিবাজিদার লিজ নেওয়া বাংলোয় আমরা একটা ঘরে সবাই জড়ো হতাম। প্রথম দিন আমরা গান বাজনা করেছিলাম আর দ্বিতীয় দিন হলো ভূতের গল্প। ঠিক হলো যে ভূত বা প্যারানর্মাল কিছু অভিজ্ঞতা যদি কারোর থাকে তাহলে সেই শুধুমাত্র বলবে, বানিয়ে বলা যাবে না। ট্রাভেল ব্লগাররা সারা পৃথিবীতে ঘোরেন, নানা অভিজ্ঞতা হয়, কিছু ভালো এবং কিছু অত ভালো নয়। অনেক হোটেলে একাও থাকতে হয়, তাঁদের অভিজ্ঞতার ভাণ্ডার পরিপূর্ণ। তবে এই গল্পের লিস্টে আমি কিন্তু নেই, আমি শ্রোতার ভূমিকায়। আমি অনেক রাতে জাতীয় উদ্যানে পায়ে হেঁটে ঘুরেছি। যারা জানেন না তারা আমার পান্না, কাঙ্গের ঘাটি, নাগারহোলে বা সাম্প্রতিকের অফবিট করবেট সিরিজ দেখতে পারেন। একা হোটেলেও থেকেছি অনেক, কিন্তু আমি আজ অবধি কোনোদিনও ভূতের সম্মুখীন হইনি, তাই গল্প বলাও হয়নি। আমি শুধু শ্রোতার ভূমিকায়। যেটা ঘটেছিল সেটা এই মার্চেই বোধহয় আমি ইউল টি রিট্রিটে গিয়েছিলাম। ইউল চা বাগান যারা জানেন, কেন্দ্রীয় সরকারের আন্ডারে একমাত্র চা বাগান যেটা দার্জিলিং পাহাড়ে রয়েছে, আর সব চা বাগান প্রাইভেট ওনার্সদের আন্ডারে। তো ইউল টি গার্ডেনের ভেতরে, যেটা মিম টি গার্ডেন কমনলি মানুষেরা জানেন, তার মধ্যে একটা 1846 সালের বোধহয় ব্রিটিশ বাংলো আছে, যেটা এখন ট্যুরিজমের জন্য ভাড়া দেওয়া হয়। আমি তার ভিডিও বানাতে গিয়েছিলাম, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং এক্সপ্লোরার শিবাজি চ্যানেলও এসেছে, রিলও এসেছে। আচ্ছা, এটা একটা ডিসক্লেমার দিয়ে দিই, এক্সপিরিয়েন্সটা আমার ব্যক্তিগত। ওই বাংলোটা হন্টেড কি হন্টেড নয় এটা বিতর্কের বিষয়, আমি জানি না। মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে আপনারও এই ধরনের এক্সপিরিয়েন্স হবে, তার জন্য আপনি যাবেন না। তো এটা নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। বাংলোটা সত্যিই খুব সুন্দর বাংলো, অসাধারণ বাংলো, তো আপনারা যেতেই পারেন। আবার অনেকে ভূতের জায়গা শুনলে বেশি আকর্ষণ ফিল করেন, তো তারা তো যাবেনই। আর বাকিরা ভয় পেয়ে যাবেন না এরকমটা করবেন না, জায়গাটা খুব সুন্দর। তা আমি গত মার্চে গিয়েছিলাম কর্তৃপক্ষের আমন্ত্রণে। সেখানে গিয়েছিলাম আমার এক বন্ধু পত্নী আর তার মেয়ে, বন্ধুর মেয়ে। বন্ধু আসতে পারেনি, অমিত, তো ওরা দুজন আমার সঙ্গে এসেছিল। বাংলোটা যেরকম ব্রিটিশ বাংলো হয় সেরকমই, চৌকো আকৃতির। ঢুকেই প্রথমে একটা বিরাট বড় ঘাসের লন, তারপর কাঠের বাংলো, ওপরে সেই ব্রিটিশ আমলের ছাদের স্ট্রাকচার, চাল। এখন সুন্দর করে রিনোভেশন করা রয়েছে। ভেতরে বিভিন্ন কোজি কর্নার রয়েছে, বই রাখা রয়েছে, বোর্ড গেমস রাখা রয়েছে। আর ঘর রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে ঘরের মধ্যে তিনটে হচ্ছে বিশাল বড় বড় ঘর। তার মধ্যে দুটো, চারটে, মানে দুটো বেডরুমের এক একটা করে সুইট টাইপের, মানে চারটে রুম রয়েছে দুটোর মধ্যে। আর একটা হচ্ছে বিরাট বড় একটা বেডরুম, আর তার পাশে একটা অপেক্ষাকৃত ছোট বেডরুম, মাঝে একটা করিডোর। তো কর্নারে ওই বিরাট বড় বেডরুমটা, সেটা তানিয়া এবং সোনামা দুজনে ওটা নিয়েছে, ওটা ওদেরকে দেওয়া হয়েছে। আর আমারটা হচ্ছে তার পাশে একটা করিডোর, তার ডান দিকে। আমার ঘরটা অপেক্ষাকৃত ছোট, একটা ডাবল বেডরুম। কিন্তু এই ব্রিটিশ বাংলোর একটা দারুণ সুন্দর জিনিস হচ্ছে, ঘরের থেকেও যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এর টয়লেট, ওয়াশরুম। মানে ওয়াশরুমে রীতিমতো ফুটবল খেলা যায়, এত বড়। আমাদের যে কোনো হোটেলের, দার্জিলিং বা এই অঞ্চলে যে হোটেলগুলো আছে তাদের যে বেডরুমগুলো হয়, তার তুলনায় ওই বাংলোর ওয়াশরুমের সাইজ বেশি, বুঝেছো? তা এত বড়ই ওয়াশরুম। তো আমার যে বেডরুমটা ছিল, সে বেডরুমটার সাইজটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু ওয়াশরুমটা তার থেকে বড় সাইজ। এবং প্রত্যেকটা ওয়াশরুমে বেশ সুন্দর বাথটাব, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা, একদম অ্যারিস্টোক্রেট ব্যাপার। প্রচুর ভাড়া, 16,500 টাকা পার ডে থাকা খাওয়া নিয়ে। তো যাই হোক, এবার প্রথম রাত আমি ঘুমাতে গেছি রাত্রিবেলা। তখন ওরা তাড়াতাড়ি খাওয়ার দাওয়ার দিয়ে দেয়, যারা কাজ করে তারা বলেছিল 7:30টায় ডিনার দিয়ে দেবো। তা আমরা জোর করে 8টায় ডিনার করেছিলাম, আধ ঘন্টা, কারণ পাহাড়ি জায়গা, ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে চায়। তো খুব সুন্দর ডিনার হলো। খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ গল্প গুজব হলো। তারপর আমি বোধহয় তখন 10টা বাজে আমি আমার ঘরে চলে গেলাম। এবার ওই
প্রত্যেকটা রুমে যে বেড, তাতে বেড ওয়ার্মারও ছিল। তখন মার্চ মাসের কত তারিখ আমার ঠিক মনে নেই, কিন্তু ঠান্ডা ভালো ছিল। তো আমি বেড ওয়ার্মারের সুইচ অন করে দিয়েছিলাম। যা হয় এখন, খাটের ওপর বসে মোবাইল খোঁজাচ্ছিলাম। হ্যাঁ, দেখছি আজকের দিনের কি কমেন্ট এসছে আমার সোশ্যাল মিডিয়া পেজে। কমেন্টগুলো দেখছি একে একে। দেখতে দেখতে কখন কি হয়েছে আমি জানি না, মনে হলো বেশ খানিকটা সময় কেটে গেছে। বেড ল্যাম্পটা জ্বালানো ছিল সাইডে, হালকা, মানে বড় লাইট জ্বালানো ছিল না। পরে আমি সময়টা খেয়াল করেছিলাম, সেটা আমি পরেই বলছি। হঠাৎ করে দেখলাম আমার বিছানাটা একটা কুইন বেড, তার সামনে একটা ছোট্ট জায়গা মতো রয়েছে মেঝেতে, নিচে কার্পেট পাতা, তার ওপাশে দেওয়াল। ওই জায়গাটায় একটা বাচ্চা মেয়ে এবং ইউরোপিয়ান, এটুকু আমার মনে আছে। আমার স্মৃতি সাংঘাতিক ভালো, মানে আমি বিশ্বাস করি। যাই হোক, তো সে নাচছে। আমি খাটের উপর বসে আছি, আমি খাটের পেছন দিকে ছিলাম বসে, মানে পায়ের দিকে নয়, এরকম হেলান দিয়েছিলাম। আমি দেখছি মেয়েটা হুট করে কোথা থেকে এলো এবং নাচছে। এরকম করে নাচে না বাচ্চারা, 5-6 বছর, 6-7 বছরের একটা বাচ্চা হবে, 5 থেকে 7 বছরের, হোয়াইট, এবং সে নাচছে, হাসছে। আমিও দেখছি তাকে, এবং অনেকক্ষণ এরকম ঘুরছে, স্পিন করছে, হাত এরকম করে নাড়াচ্ছে, হাত করে তুলছে, যেরকম বল ড্যান্স করার সময় ঘোরে বা বলে ঘোরে, সেরকম ভাবে নানা রকম মুভমেন্ট করছে। আমিও বেশ এনজয় করছি। তো এটা চললো, অনেকক্ষণ চলেছিল, আমি দেখেছিলাম এটা চোখের সামনে হচ্ছে। হুট করে মেয়েটা, এবং একটা লাল রিবন পরা ছিল মাথায়, এটাও আমার মনে আছে, হোয়াইট ড্রেস, সেটাও মনে আছে, ফ্রক। হুট করে বাচ্চাটা লাফ দিয়ে খাটে উঠে পড়লো। আমি দেখছি ও খাটে জাম্প করে উঠলো, মানে আমার পায়ে থেকে ধরো 1 ফুট 1.5 ফুট দূরে খাটের বাউন্ডারিটা। কিন্তু তুমি কিছু বলতে পারছো না? না, তখনও অবধি আমি দেখছি, এনজয় করছি। ও জাস্ট লাফ মেরে উঠে পড়লো খাটে। উঠে পড়ে এবার আমি এরকম করে, এরকম আধশোয়া, ও জাস্ট হাত দুটো এরকম তুললো, তুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, জাস্ট জাম্পড অন মি, এরকম। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট মানে আমার পুরো প্যারালাইজড। আমি না পাচ্ছি কোনো কথা বলতে। আমি ওকে বলতে চাইছি, আমাকে তুই ছাড়, আমাকে তুই ছাড়, মানে আমি বলতে পারছি না, মানে হাত পা কাঁপছে, কিছু হাত পাও নাড়াতে পারছি না। আমি যে ওকে সরাবো, মানে আমার মনে হচ্ছে কেউ আমাকে পুরো আমার উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে। আমি কোনো রকম কোনো মুভমেন্ট করতে পারছি না, কথা বলতে চাইছি বলতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, নাথিং। মানে পুরো কি বলবো, স্থানু যাকে বলে, একদম বরফের মতো হয়ে গেছে, স্ট্যান্ড স্টিল। আমি জানি না কতক্ষণ এরকম ছিল। হঠাৎ করে যখন সম্বিত ফিরল, দেখলাম সম্বিত ফিরল একটা সময়, তখন আস্তে আস্তে এরকম করে দেখলাম, আমি ভাবছিলাম আমি এভাবে শুয়ে আছি, মুখটা সামনে। যখন আমি উঠলাম, সম্বিতটা ফিরলো, তখন দেখলাম আমার মুখ, আমি উপুর হয়ে শুয়ে আছি। আমি না এরকম সোজা নেই, আমি উপুর হয়ে আছি, আমার মাথাটা এরকম করে বিছানার মধ্যে লাগানো। পুরো আস্তে আস্তে ফিল করতে পারলাম যে পুরো বিছানাটা চপচপ করছে, ঘামে ভিজে গেছে। প্রচন্ড গরম লাগছে, আমার সাংঘাতিক গরম লাগছে। হ্যাঁ, কিন্তু বাইরে ঠান্ডা, সাংঘাতিক গরম লাগছে, এবং আমি পুরো ঘামছি দরদর করে। আস্তে আস্তে উঠে বসলাম, অন্ধকার, বেড ল্যাম্প জ্বলছে একইভাবে, মোবাইলটা পাশে পড়ে আছে। খুলে টাইম দেখলাম, রাত 1:10 বাজে, এরকম একটা সময়, ঠিক আছে না? আমি যে সময়টা বিছানায় উঠেছিলাম সেটা 10টা, 10:15। তো এই সময়টা হচ্ছে 1:10। এই হচ্ছে ঘটনা। তারপর আমি জল খেলাম, উঠলাম। তানিয়াদের আর ডাকিনি, ওরা ঘুমাচ্ছে, এত কথা বলিনি, পরের দিন সকালে বলেছিলাম। তো এই হচ্ছে আমার জীবনের মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা, যার ব্যাখ্যা আমি পরে নিজেই করেছিলাম।
তার আগের দিন রাতে জার্নি করেছি, তারপরের দিন সারাদিন টায়ার্ড ছিলাম। রাত্রিবেলায় বেড ওয়ার্মারটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমি হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম, এবার বেড ওয়ার্মারটা এতটাই গরম করে দিয়েছিল বিছানাটাকে, এবং আমার হাফ অব্দি লেপ মোড়া ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমার সাইকোলজিক্যাল একটা হয়তো সমস্যা হয়েছিল, যেখান থেকে স্টেটে আমি চলে গিয়েছিলাম। এবার আমি বাচ্চাটাকে কেন দেখলাম, বাচ্চাটা আমার উপর ঝাঁপালোই বা কেন, এটা প্রশ্ন যার কোনো উত্তর সদুত্তর আমার নেই। হয়তো এই স্বপ্নটা দেখার পেছনে, আমি এটাকে স্বপ্ন বলেই কনসিডার করি এখনো অব্দি, তাই যেহেতু আমি এগুলোতে এখনো অব্দি বিশ্বাস করি না। কিন্তু কেন বাচ্চাটাকেই দেখলাম তার কোনো সদুত্তর নেই। পরের দিন আমি যখন জিজ্ঞেস করলাম ওই কুক বা, ওরা অদ্ভুতভাবে হাসলো, আপনি কে দেখা, এরকম এরকম হলো, একটা বাচ্চা মেয়ে এলো, कुछ किया नहीं ना, वो कुछ करता नहीं है, हाँ वो कुछ करता नहीं है, ठीक है वो भूल जाइए आप, वो ठीक है कुछ नहीं है। इसका मतलब তার মানে তো ওরাও জানে। হ্যাঁ, তাহলে তোমার স্বপ্ন যদি হয় ওরা কি করে জানবে দাদা? তুমি বিশ্বাস নাই করতে পারো, আমি বিশ্বাস করি না, তুমি বিশ্বাস নাই করতে পারো, বলবো তো বিশ্বাস যার যার বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমরা ছোটবেলা থেকেই শুনছি। হ্যাঁ, এবং আরো একটা কথা, সেদিন কিন্তু আমি কোনো অ্যালকোহল কনজিউম করিনি। হ্যাঁ, মানে কোনো বহিঃশক্তির হাত এখানে ছিল না আর কি, মানে কোনো বহিঃশক্তি তো ছিল, ওই ওটা অন্য শক্তি, এটা অন্য ছিল তখন। এই যে জিনিসটা যেটা আমার ক্ষেত্রে ঘটলো, আমি প্যারালাইজড হয়ে গেলাম, এটাকে বলা হয় বোবায় ধরা, স্লিপ প্যারালিসিস বলা হয়, এবং এটা একটা ডাক্তারি ব্যাখ্যা রয়েছে। সুতরাং এটা যে করুণটা ঘটেছিল, আমি কিছু নড়াচড়া করতে পারছি না, কথা বলতে পারছি না, এটা ঘটার পেছনে ওই গরম লাগা বা আমার হয়তো ক্লান্তি বা অন্য কিছু কাজ করতে পারে। এবং শুরু করি, চলো স্টার্ট। আচ্ছা, এত পর্যন্ত প্রথমে শিবাজিদার গল্পটা শুনলাম, মানে কাহিনী স্বপ্ন যাই হয়ে থাকুক, সত্যি সেটা তো একটা আলাদা বিষয়। বাট শিবাজিদা বললো যে সে এইসবে বিশ্বাস করে না, এটা যার যার পারসেপশন, যার যার বিশ্বাস। বাট আমি ছোট থেকে, মানে আমার যেহেতু গ্রামে জন্ম, গ্রামে না অনেক কিছু অলৌকিক ছোট থেকে আমরা দেখেছি। সেই কালী পুজোর পর দিন, মানে এইটা ঘটনা না, জাস্ট একটা সূত্র, মানে ভূমিকা দিচ্ছি। কালী পুজোর পর দিন গ্রাউন্ডে খেলতে গিয়ে মানে তন্ত্র সাধনা হোক, বা উলঙ্গ এক মহিলার গাছ থেকে ঝুলে একের পর এক গাছ, মানে পা উপরে মাথা নিচে করে একের পর এক গাছ জাম করে যাওয়া হোক, এগুলো আমরা বল হারাতে গিয়ে ভুল করে দেখে ফেলেছি। বাট তারপর থেকে জিনিসগুলো কিছু কিছু যত বড় হয়েছি, কিছু কিছু জায়গায় ঘুরতে গেছি, একা থেকেছি প্রচুর হোটেলে, কিন্তু সেখানে কোনো রকম ঘটনা ঘটেনি। বাট একটা ঘটনা ঘটেছিল, সেটা 2016 সালে। সেটা আমরা গেছিলাম স্কুল থেকে, আমাদের ট্রিপ হতো দিল্লিতে, সেই ঘটনার কথাও বলছি না। তো এইসব কারণে আমি এই জিনিসগুলোর উপর কিছুটা বিশ্বাস করি, যেমন বিভিন্ন তন্ত্র সাধনা হোক বা ভূত, মানে ভূত বলে তেমন কেউ আছে সেটা না হলেও আত্মা, প্রেত, বিবরণটা এরকম খানিকটা, তাহলে অনেকে ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসটা। প্রথমে একটা নীল গেট, মেন গেট, গেটটা খুললেই সামনে একটা এরকম প্যাসেজ, যে প্যাসেজটা পুরো ব্ল্যাঙ্ক প্যাসেজ। সেখানে হয়তো তারা যখন থাকতো তখন কিছু জিনিসপত্র থাকতো, এরকম কিছু ব্ল্যাঙ্ক প্যাসেজের এখানে ওদের কোনো জানলা নেই, মানে এরকম সিমেন্টের জানলা, মাঝখানে খোপ 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 করার মতন, এরকম যেমন ওই রেলওয়ে কোয়ার্টারসগুলোতে হয়। তো এই প্যাসেজেই এই দিকটাতে একটা দরজা, যেটা দিয়ে মেন রুমে ঢোকা হয়। প্রথমে একটা বড় বেডরুমের ঠিক পাশেই এই দিকটাতে, পশ্চিম দিকটাতে আরেকটা দরজা, সেখানে আরেকটা ছোট বেডরুম আছে। এই বেডরুমটার এই পাশে একটা ওপেন কিচেন আছে, দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়, আর তার ঠিক পাশে এইদিকে হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে খানিক ছোট্টখাট্ট রুম, এই তার বিবরণ। তো সকাল থেকে আমরা খুব মজা করে পিকনিক স্টার্ট করি, সবাই মিলে। এইচএস শেষ, একটা মানে এইচএস শেষ হলে যে আনন্দটা থাকে আর কি, সকালবেলা সব রান্না বান্না হচ্ছে, আমরাই সব রান্না বান্না করছি, মেনু সব হচ্ছে, সব বন্ধু বান্ধবরা আসছে, প্রায় 14 জন মতন 15 জন মতন ছিলাম। তো আমাদের রান্না হচ্ছে সেকেন্ড রুমটাতে, মানে একদম যে ভেতরে ছোট্ট ঘরটা, সেখানে আমাদের সব রান্না বান্না হচ্ছে। আর এই ব্ল্যাঙ্ক প্যাসেজের পাশেই যে ঘরটা ছিল, ওখানে আমরা মাদুর ফাদুর পেতে, একটা বাল্ব টাল্ব, মানে একটা সব করাই ছিল, ফ্যান ট্যান, আমরা ওখানে বসে আড্ডা মারছি। তো বেলার সময় আমরা খাওয়া দাওয়া করার আগে একটু খেললাম টেললাম,
দুপুরবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন সব খাওয়া দাওয়া হলো। বিকালবেলা আবার আমরা খেলতে গেলাম মাঠে। তখন অবধি আবহাওয়া কিন্তু দুর্দান্ত ছিল, মানে গরমকালে হুটহাট করে যেমন বিকালে বৃষ্টি হয় সেরকম কিন্তু সেদিনকে কোনো রকম ওই কালবৈশাখী বা এরকম কোনো প্রবণতা ছিল না। আকাশ ভালো, হাওয়াটাও বেশ ভালোই ছিল, গরম ছিল ভালো। তো আমরা খেলাধুলা করে চলে এসেছি। এসে আমাদের চিকেন পকোড়া সব ম্যারিনেট করা ছিল, চিকেন পকোড়া ভাজা হচ্ছে। তো বেশ কিছু আমরা হাত পা ধুয়েই বড় ঘরটাতেই বসে আছি, ভাজা হচ্ছে ছোট ঘরটাতে। ঘরের মধ্যে আলো বলতে একটা বাল্ব ঝুলছে, বড় বাল্ব, নতুন বাল্ব, সেইকি আমরা পিকনিকের জন্য বাজেট করে কিনে এনেছি। দ্বিতীয় হচ্ছে একটা টেবিল ফ্যান চলছে। আমরা বসে আড্ডা মারছি আরামসে শুয়ে বসে। সন্ধে হয়ে গেছে বেশ খানিকটা, মানে তখন ধরো প্রায় 6:30 মতো, 6টা 6:30 মতো বাজে। তো মেয়েরা চলে গেছে, আমরা জাস্ট ওই 6-7 জন বন্ধু আমরা রয়েছি, ইনক্লুডিং রাহুল যার নিচে ফ্ল্যাট, সেও রয়েছে। এবার আমরা বিভিন্ন রকমের গল্প করছি যে এরপর আমরা কে কি করবো, তারা বন্ধুদের মধ্যে থাকলে যেরকম আলোচনা হয়। বাট সেদিনকে কোনো রকম ভূতের আলোচনা, আমরা যেমন একটা প্ল্যান করে ভূতের আলোচনা করছি বা কাহিনী শুনছি, সেদিনকে কোনো রকম আলোচনা হয়নি। পুরো সবাই একদম খুশ মেজাজে ছিলাম, পরীক্ষা শেষ, সেরকম কোনো মাইন্ডসেটও ছিল না যে একটা ভূতের আবহাওয়া তৈরি হবে। এরকম গল্প চলছে। এবার এই যে ব্ল্যাঙ্ক প্যাসেজটা, এখানে যেহেতু কেউ থাকে না, ওই জন্য ওখানে স্বাভাবিকভাবে কোনো আলো নেই, রুমেও ছিল না। আমরা জাস্ট একটা বাল্ব কিনে এনে আমরা লাগিয়েছি। গল্প চলছে, আমি বসে আছি ঠিক এরকম ভাবে, আমি এরকম ভাবে বসে আছি। ঠিক আমার সামনে হচ্ছে ব্ল্যাঙ্ক প্যাসেজটা, যেখান দিয়ে মেন বেডরুমে ঢোকা হয়। বাইরের দরজা বন্ধ, গল্প চলছে। হঠাৎ কথা নেই বার্তা নেই, হঠাৎ ঝড় উঠলো, মানে অস্বাভাবিকভাবে ঝড় ওঠা যেমন খানিক সেরকম, মানে বাজ পড়ছে খুব, মেঘ ডাকছে, আর তার সঙ্গে বিশাল হাওয়া দিচ্ছে। এবার যেহেতু স্টাফ কোয়ার্টার, রেলওয়ে কোয়ার্টার, জানলাগুলো অত ভালো না, একটা বেসিক নীল রঙের সব জানলা, কাঠের। তো জানলাগুলো দুলছে, করছে, বন্ধ হচ্ছে। মেন দরজা কিন্তু বন্ধ, ঠিক আছে, ভেতর থেকে চিটকিনি লাগানো। এবার আমাদের দরজাগুলো হচ্ছে, হাওয়া দিচ্ছে। এবার আমরা কি করলাম, যেখানে রান্না বান্না হচ্ছিল, গ্যাস ফ্যাস সব চেক করে এসে আমরা ওদিকে জানলাগুলো সব বন্ধ করে দিলাম, যে জানলা বৃষ্টি আসবে, মাঝখানে থাকি। এইবার নর্মাল গল্প ছিল চিকেন পকোড়া খেতে খেতে হঠাৎ, মানে আমার একটা বিষয় আছে কি, আমার যেহেতু হালকা রাশি, আমি জিনিসটাকে আগে ফিল করতে পারি। এবার এখানে কেউ দ্বিমত পোষণ করতেই পারে, বাট আমি জিনিসটাকে ফিল করতে পারি। তার কারণ হ্যাঁ, তো বেশ, মানে আমি গ্রামেও কিন্তু এই জিনিসটা আমি কয়েকবার এরকম হয়েছে, মানে এই জিনিসটা ইনস্টিংক্ট একটা ফিল হয়। কোনো হোটেল রুমে গেলে একটা মনে হয় যেন, মানে একটা ভাইব কাজ করে যে এইটা স্বাভাবিক নয়, হ্যাঁ এইটা না হতে পারে না, এই জিনিসটা তো এখানে হওয়ার কথা না। এই জিনিসটা একটা মাথার ব্যাক অফ দ্য মাইন্ড চলে, হ্যাঁ, যে কুছ তো গড়বড় হে, এরকম ব্যাপার। তো গল্প চলছে, সবাই নিজেদের মতে আছি, আমি এরকম বসে আছি, গল্প শুনছি, গল্প বলছি, হাসি মজা হচ্ছে, পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া। হঠাৎ, মানে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে ওই সময়টা ভাবলে, হঠাৎ আমি দেখলাম ওই ব্ল্যাঙ্ক প্যাসেজটা তো পুরো অন্ধকার, কিন্তু আমি যেহেতু মানে সবাই সবার মুখের দিকে তাকিয়ে, যেমন আমরা গল্প শুনছি, সবাই গল্প শুনছি, ওইদিকেও বেশ কিছুজন বসে আছে, আমি এরকম তাকিয়ে আছি, গল্প শুনছি, তাকিয়ে আছি, এমনি জাস্ট নজরটা গেল ব্ল্যাঙ্ক প্যাসেজে একবার। হঠাৎ কেন জানি আমার পুরো, আমি একদম চোখের সামনে দেখতে পেলাম যে দুটো চোখ এবং একটা কালো ছায়া ওখানটাতে দাঁড়িয়ে আছে, ঠিক পলাশদার পিছনে, মানে এরম অংশে আর কি। এবং ও আমাদের দেখছে, কোনো তার মুভমেন্ট নেই, জাস্ট ও দেখছে আমাদের। হ্যাঁ, মানে যেমন মানুষ হয় তেমন একটা, মানে বিড়াল মতো নয়, মানে মানুষের মতো, এবং দাঁড়িয়ে একটা পুরো অবয়ব ছায়া দেখতে পাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি ওখানে, হালকা বুঝতে, এবং চোখ দুটো স্পষ্ট, মানে ও যেন আমাদের দেখছে ওখানে দাঁড়িয়ে কন্টিনিউ। এবং এটা বেশ কয়েক সেকেন্ড আমি জিনিসটা ফিল করলাম। এবং শিবাজী যেটা বলছিল না, মানে হঠাৎ না এই জিনিসটা দেখলে, বা যারা দেখেছে এই জিনিসটা, এরকম জিনিস, প্রথম কয়েক সেকেন্ড না কোনো আওয়াজ বের করা যায় না, মানে সবকিছু আর স্টান্ট হয়ে যায়, পুরো চারদিকটা পজ হয়ে যায় জিনিসটা। মানে আমি কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, মানে ভেতরে অনেক কথা, যেন হাজারটা কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি মুখ দিয়ে কিছু বের করতে পারছি না। হ্যাঁ, আমি দেখছি কেউ একটা দেখছে আমাদের। আমি ভাবছি, মানে ওই ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, দরজা তো বন্ধ, তাহলে কে দেখছে, কে হতে পারে, এই একটা বিশাল ভয় কাজ করছে। আমি কিছু বলতে পারছি না ওদের। হঠাৎ সবাই দেখছি আমি চুপ, আইলাম। তারপর হ্যাঁ, এর মধ্যে ইতিমধ্যে কি হয়েছে, এই জিনিসটা আমি দেখছি, সেই মোমেন্টেই ঝড়টা বেড়েছে। এবং এই যে পিছনে যে রান্নাঘরটা ছিল, ওপেন কিচেন, সেখানে জানলার যে ওপেন কিচেন, মানে কিচেন যাওয়ার যে এই ঘর থেকে যে দরজাটা, সেইটা খোলা,
এই দিকে জানলাগুলো বন্ধ করেছি, বিশাল ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মানে একদম মানে যদি সিনেমার মতন ভাবি জিনিসটা খানিক সেরকমই হচ্ছে যেমন আমরা সিনেমায় দেখি বা এরকম, কিন্তু জিনিসটা একদম রিয়েলিটি। এই মোমেন্টে কি হয়েছে, বাল্বটা বন্ধ হয়নি কিন্তু দুবার নিবলো জ্বললো দুবার। আর সেই মোমেন্টেই আমি দেখছি ওই কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি বলছি তখন বন্ধুরা যেমন করে ভূ এরা মানে ইয়ার কি করছে, ভূত যেমন ওই লাইটটা যদি নিভছে বন্ধ হচ্ছে এরকম। আমি তখন মুখ দিয়ে আমার ফার্স্ট কথা বেরিয়েছে, ভাই এরকম করিস না, মানে খুব সিরিয়াস হয়ে, মানে আমি জাস্ট এইটুকুই যেন মুখ দিয়ে বেরিয়েছে, ওখানে কেউ আমাদের দেখছে, এইটুকুই জাস্ট আমার মুখ দিয়ে তখন বেরিয়েছে, আর কিচ্ছু বের করতে পারিনি। এবার সব হ্যাঁ না না আর কোনো কথা বেরোচ্ছে না। এবার তখন যেহেতু আমি আর্মির প্রিপারেশন নিচ্ছি, একটা সবাই বলছে কি আর্মি হবি তুই, হ্যাঁ ভয় পাচ্ছিস, কে কোথায় দাঁড়িয়ে, এখানে সব বাইরে দরজা ছিটকিনি দেওয়া। আমি কোনো কথাই বলতে পারছি না, আমি জাস্ট দেখছি, হ্যাঁ এত ভয় পাস এই সব বলছি। বাট আমি না কন্টিনিউ দেখছি লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু নড়ছেও না, চড়ছেও না, লোকের অবয়ব, মানে একটা অবয়ব আর কি, লোক বলা ভুল, অবয়ব দেখছে। আমি খুব সিরিয়াস হয়ে গেছি এবং ওদের উপর ওরা খুব ইয়ার্কি মারছে, তখন আমাকে নিয়ে প্যাক দিচ্ছে। আমি খুব রেগে গেছি, মানে ফেরোসাসলি রেগে গিয়ে আমি বললাম, মুখের ভাষা খারাপ হয়ে গিয়ে বললাম যে তোরা চুপ কর, নালে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব। ওরা কন্টিনিউ ইয়ার্কি মারছে। আর বেরোনোর রাস্তা কিন্তু একটাই, ওই ব্ল্যাঙ্ক প্যাসেজ দিয়ে আমাকে ডান দিকে যেতে হবে মেন দরজায়, ঠিক আছে, কিন্তু আমার মাইন্ডে চলছে না যে আমাকে ওই দিক দিয়ে যেতে হবে, আমার চলছে বেরোতে হবে। এবং ওদের সবাইকে দেখাতে বললাম দেখ অনেক দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু কেউ কিচ্ছু দেখতে পেল না। এবার আরো আমি যখন রেগে গেলাম, তখন আমি সবাইকে নিয়ে ওই ব্ল্যাঙ্ক প্যাসেজ দিয়ে কিন্তু আমরা এলাম, রেগে মেগে আমি উঠে গেলাম, ওরা আমাকে বললো কেন যাচ্ছিস, এ করছিস, ওই ব্ল্যাঙ্ক প্যাসেজ দিয়ে এলাম, কেউ আটকালো না, কেউ ওখানে আমি গিয়ে দাঁড়িয়ে যখন গেলাম ব্ল্যাঙ্ক প্যাসেজ আমি দেখলাম, কাউকে দেখতেও পেলাম না, সোজা ছিটকিনি খুলে ফোন টোন নিয়ে নিচে চলে এলাম সবাই। তখন রাহুলের বাবা তখন বেঁচে ছিল, উনি একজন তান্ত্রিক আবার। তো নিচে এলাম, রুমে এলাম, কি হলো হঠাৎ হঠাৎ মা বাবা জিজ্ঞেস করছে কি হলো, সৈকত ভয় পেয়েছে, ওখানে ভূত দেখেছে সৈকত। এবার আমি ওর বাবাকে আমি খানিক লক্ষ্য করলাম, বাবাটা চুপচাপ হয়ে গেল, বাবা খুব কথা বলতো, খুব শান্ত চুপচাপ হয়ে গেল। তা আমি এরকম বসে আছি, জল টল খেলাম, কিন্তু ওরা কন্টিনিউ আমাকে প্যাক মারছে। আমি কন্টিনিউ একটা কথাই বলছি, ওখানে কেউ একজন ছিল, কারণ আমরা তো দরজা খুলেছি, দরজা তো খোলা ছিল, দরজা তো আমরা খুলেই এলাম, ওখানে কেউ একজন ছিল যে আমাদের দেখছিল, এবং সেটা কে জানি না দেখছিল। তখন ওর বাবা খানিকক্ষণ পর আমার কাছে এলো, সবাই বসছিলাম আমরা, বৃষ্টি পড়ছিল বলে বাড়ি যেতে পারছিলাম না, রাত হয়ে গেছিল বেশ খানিকটা, সন্ধ্যে 7:30 8টা বাজছিল। তো বাবা এসে আমায় জিজ্ঞেস করলো তোমার রাশি কি, বললাম যে কন্যা, যে হালকা রাশি, মানে জিনিসটা মানে হালকা যেহেতু যে রাশিটা আমি সেদিনকেই জানলাম, তারপর থেকে এই জিনিসটা ইয়ে করি, তুমি জিনিসটাকে ফিল করতে পারো তাড়াতাড়ি। কি দেখলে? আমি বললাম যে এর পিছনে যেটা ব্যাক স্টোরি ছিল সেটা আমরা কেউ জানতাম না, ইনফ্যাক্ট রাহুলও জানতো না। বললাম যে কেউ একজন ছেলে অথবা মেয়ে বা কেউ একজন অবয়ব একটা ছায়া, সারাদিন কিন্তু আমরা ওখানে কাটিয়েছি, কিচ্ছু ফিল করিনি। বাট সন্ধ্যে যখন ওই মোমেন্টটাতেই কেন হলো, বাল্বটা কেন নিভলো জ্বললো কিচ্ছু জানি না, বাট ওই মোমেন্টটাতে আমি কন্টিনিউ বেশ খানিক মিনিট আমি দেখলাম একজন অবয়ব দাঁড়িয়ে আছে এবং আমাদেরকেই দেখছে সে। তো বাবা বলল যে তখনও রাহুল নাকি হয়নি, অনেক ছোট, এরকম সামথিং কিছু, অনেক ছোট, নাহলে জন্মায়নি তখন। তো ওখানে একটা ঝাড়খণ্ডের ফ্যামিলি থাকতো, আর রেলে কাজ করতো, ওখান থেকে এখানে এসছে। তারা ফ্যামিলিতে দুটো বাচ্চা ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল। তো তার হাজবেন্ডের যে ভাই ছিল তার সঙ্গে বেশ কিছু তার বাড়িতে ঝামেলা হয়, ঝাড়খণ্ডের সঙ্গে, ঝাড়খণ্ডে ভাই থাকতো। তো তারপরে এমন ঝামেলা গড়ায়, বড় ভালো পোস্টে জায়গা, কিছু ইঞ্জিনিয়ার সামথিং কিছু ছিল। তো সে নাকি একদিন বউ মানে ও অফিসে গেছিল, বাচ্চাকে নিয়ে স্ত্রী স্কুলে দিতে গেছিল, সেই মোমেন্টে অফিসে আর তা থাকতে পেরে ও অফিস থেকে বাড়ি চলে আসে। আসার পর ওনাকে ওখানেই গলায় দড়ি নেয়, মানে ঠিক ওই জায়গাটাতেই যেখানে ব্ল্যাঙ্ক প্যাসেজটা আছে। কেন রুমে নেয়নি, এই নেয়নি, এগুলো আমি জানি না, বাট ওখানটাতেই নাকি ও গলায় দড়ি নেয়। দরজা খোলা ছিল, এসে বউ দেখেছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, মারা গেছে। তো তারপর থেকে ওরাও চলে গেছে ওদের বাড়ি, ওই কোয়ার্টারে, ওইটা আর তারপরে কাউকে দেওয়া হয়নি ওই রুমটা। তো খুব কম বেশি এরাই জিনিসটাকে দেখে, ওখানে মাঝে মাঝে মাস গেলে পরিষ্কার করে। তো এই জিনিসটাই নাকি মানে আমি দেখেছি, ওটা একটা ওখানকারই যে থাকতো তারই কোনোভাবে আমি বা কি জানি কি কারণে দেখেছি, বাট সেদিন আমি যেটা দেখেছি
ওটা কেবলমাত্র আমিই জানি যে কি দেখেছি, আর কেউ দেখেও নি বা বোঝেও নি, বুঝবেও না। এই জিনিসটা কেবল আমিই বুঝেছি যে কি ছিল। সৈকত যেটা বললো তার সাথে আমি অত্যন্ত বেশিভাবে রিলেট করতে পারলাম, তার কারণ আমারও এই সূক্ষ্ম অনুভূতিগুলো আছে। আমার ভাগ্নে একদম ছোট, তখন দাদু যাব মামা যাব এই সব বলতে পারে, ভাগ্নে। তো একজন মানুষ মারা গেছে বা মারা যাওয়া কি সেটা তার পক্ষে জানা তো পসিবল নয়, সম্ভব না। শুধু সবে সে ওই হাত তুলে দাদু যাব মামা যাব বলতে শিখেছে। আমার বড় জেঠু মারা গেছে, আমার বড় জেঠু মারা গেছে। এবার বড় জেঠুকে শ্মশানে নিয়ে গেছি আমরা। বড়দি তখন বাড়িতে ছেলেকে কোলে নিয়ে রান্না করছে। ও হঠাৎ জানলা দিয়ে হাত বাড়িয়ে বলছে দাদু যাব। এটা একটা ঘটনা যেটা শুনে আমি নড়েছিলাম। এবার আমাদের এই ওই বাড়ি, যে বাড়ির ঘটনা বলছি, এই বাড়িতে ছোটবেলা থেকে আমি ভয় পাই। মানে বাড়ির কিছু কিছু সেকশন আছে যে সেকশনটা আমার তাকাতে ভয় লাগতো। পুরোনো দিনের বাড়ি, ওখানে আমাদের দুটো বাড়ি, একটা জেঠুর বাড়ি একটা আমাদের বাড়ি। তো কিছু কিছু সিঁড়ির ঘরটা ওই জায়গাটা আমি পালিয়ে যেতাম, বাথরুমে আমি একা যেতে চাইতাম না, অদ্ভুত লাগতো। একটা পার্টিকুলার দিক আছে, সেই দিকটা নিয়ে যাবতীয় সমস্যা মানে আমার মনে হতো। এইবার অনেক বড় একটা কানেক্টিং স্টোরি আছে। আমার মেজদা, মানে আমাদের সন্দেশখালীতে আরেকটা বাড়ি আছে যেখানে আমাদের অরিজিন আর কি, বাংলাদেশ থেকে আসার পর সন্দেশখালী। তো মেজদা হচ্ছে স্লিপ ওয়াকিং এর অভ্যেস আছে। স্লিপ ওয়াকিং এর কিরকম অভ্যেস, মানে স্লিপ ওয়াকিং এ যে কোনো দিকে মানুষ হেঁটে যেতে পারে। তো গ্রামের বাড়িতে যেটা ছিল, মেজদার ঘর থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে, বেরিয়ে গ্রামের বাঁ দিকে গেলে দুটো পুকুর পড়ে, মাঝখানে বোধহয় 3-4 ফুটের একটা রাস্তা। সেই পুকুর দিয়ে গিয়ে পেছনে একটা বাঁশ বাগান, মেজদা ওই বাঁশ বাগানে গিয়ে বসে থাকতো রাত্রেবেলা প্রতিদিন। এবং তুই ভাব 3 ফুটের রাস্তা, স্লিপ ওয়াকিং, দুদিকে পুকুর, কোনোদিন পুকুরে পড়েনি, ওখানে গিয়ে বসে থাকতো। তো ঝাড়ফুঁক অনেক কিছু হয়েছে গ্রামে, যেগুলো হয় আর কি, ন্যাচারাল জিনিস। তো মেজদার এই স্লিপ প্যারালিসিস যেটা তুমি বললে, এটা ওর হতো এবং ওর অনেকক্ষণ ধরে হতো। ইনিশিয়ালি ও লোকজনকে বলতো যে আমার এরকম হয়, সবাই হাসি ঠাট্টা করে তোর ফিউচারের, তোর আগের জন্মের বউ তোকে ধরতে আসে বা এইসব হাসি ঠাট্টা করে উড়িয়ে দিত। মেজদা যখন মানে কোড়াকাঠি থেকে সোনারপুর আসে, মেজদা খাট নিয়ে এসেছিল, নিজের খাটটা নিয়ে এসেছিল, কারণ ওই খাটটা ওর খুব পছন্দের। ওই খাট ছাড়াও যাবে না, তো ওর সাথে ওর খাট চলে আসে। এবার ও বাড়ির ওপরের ঘরে আমার 3 দাদা থাকতো, বড়দা, মেজদা, ছোটদা, 3 দাদা থাকতো ওই ঘরে। মেজদার খাটটা খুব অগোছালো থাকে। ছোটদা হচ্ছে বেলুর মঠের ছাত্র, বড়দা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো বড়দার খাটটা ফাঁকাই থাকে, বড়দা বাইরে তখন ভোপাল ইঞ্জিনিয়ারিং করে। মেজদার খাটটা অগোছালো যেরকম বললাম, আর ছোটদা বেলুর মঠের ছাত্র। এই স্লিপ প্যারালিসিস চলতে 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 মেজদার খুব বাড়াবাড়ি হলো। মেজদা মানে কাউন্সিলিং হলো, সবকিছু হলো। মেজদার খাটে কেউ বসতো না, মানে যেহেতু নোংরা অগোছালো থাকতো, কেউ বসতো না। তো একদিন বড়দা এসছে, বড়দা যেহেতু মানে ইঞ্জিনিয়ারিং করে, বড়দার খাটটা সামহাও ব্লকেজ ছিল, মানে বড়দার খাটটা ব্লক ছিল। তো মেজদার খাটে বড়দা কিছুক্ষণ বসেছে। সেই দিন বড়দার এই স্লিপ প্যারালিসিসটা হলো রাত্রেবেলা। বড়দা কিছু বলেনি, কাউকে কিছু বলেনি। তারপরের দিন ছোটদার হলো, সেম জিনিস ছোটদার হলো। ছোটদাও কিছু বলেনি। বাবুদা ছোটদার খাটে কিছুদিন পরে শুয়েছে, বাবুদার হলো। এত কিছু হওয়ার পর মানে রিপিটেটিভলি সবার সাথে হচ্ছে, কেউ কাউকে বলতে পারছে না, কারণ সবাই মেজদাকে খ্যাপাতো। একদিন বাবুদার বেশ ভয়ই লেগেছে। বাবুদা আলটিমেটলি ঘটনাটা সবাইকে বলে যে আমার এরকম হলো। তখন এক এক করে সবার ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে, আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। ছোটদা বলছে, মানে দেখবে ঘুমের মধ্যে একটা প্লাজমা স্টেট আসে, যে সময় ধরো তুমি গানের কাছে গান চালাচ্ছ, তুমি ঘুমিয়ে আছো, আচ্ছন্ন হয়ে আছো, তুমি বুঝতে পারছো গান চলছে, এইরকম স্টেটে হয় ঘটনাটা
হ্যাঁ, এইরকম একটা স্টেটে হয়, মানে যেখানে তোমার সেন্স আছে, যেটা তোমার ক্ষেত্রেও হয়েছে, তুমি চাইছো ছেড়ে দিক, চলে যাও, কিন্তু তুমি কিছু করতে পারছো না। তার মানে তোমার সেন্স আছে, সেন্স সামান্য হলেও ছিল, যার জন্য তুমি একটা মানে তুমি ঠেলার চেষ্টা করছো। তো ছোটদার যেটা হয়েছিল, ছোটদা বলছে আমি তো ঘুমাইও নি, আমি মানুষ উবু হয়ে পড়ে, ও শুয়ে উবু হয়ে পড়ছে, পড়তে পড়তে হয় না একটু ক্লান্ত হয়েছে, বইয়ে মাথাটা ঠেকেছে, বলছে পেছন থেকে ঘাড় ধরে কেউ বইয়ের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। আর ছোটদা একটা গোয়ানির আওয়াজ পেয়েছে, যেহেতু ছোটদা বেলুড় মঠের ছাত্র ছিল, ছোটদা নবগ্রহ স্তোত্র যে হোম মন্ত্র, খুব শক্তিশালী মন্ত্র, এইটা পাঠ করার চেষ্টা করছে। মন্ত্রের জিনিস হচ্ছে, মন্ত্র তুমি যদি পাঠ করে নিজের কানে তোমার না পৌঁছায়, মন্ত্র কাজ করে না যতক্ষণ না তোমার কানে তুমি পৌঁছাতে পারবে। অনেক চেষ্টার পর আস্তে 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 নিজের কানে যায় এবং ছেড়ে যায়। এর বেশ কিছুদিন যাবত কিছু হয়নি, 6-7 মাস। হঠাৎ করে আবার একদিন স্টার্ট হলো। এই 6-7 মাস যে হয়নি, তার রিজনিং হচ্ছে, মানে বড়দার কথা অনুযায়ী, বড়দা একজনের কাছে যায়, গিয়ে ঘরবন্ধক কবচ পাওয়া যায়, ঘরবন্ধক কবচ এনে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। শর্ত ছিল এইটা যেন কেউ না জানে এবং কেউ না দেখে। যতদিন কেউ দেখেনি হয়নি। বাবুদা একদিন বইয়ের তাক থেকে বই পড়তে গিয়ে ওটা দেখে ফেলে এবং সেই দিনই ঘটনাচক্রে, সেই দিনই জিনিসটা হয়। আবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মেজদা এসে খাটে জাস্ট বসেছে, মেজদার বয়ান হচ্ছে, মেজদা বসার সাথে সাথে দেখতে পেলো ঘরে 3টে আলোর রেখা ঢুকলো এবং মেজদা বসা অবস্থায় স্ট্যান্ড স্টিল। তো এইসব জিনিস হওয়ার পর সবাই খুব টেনশনে পড়ে যায় আর কি, কারণ বড়দার বিয়ে প্রত্যেকবার 7-8 বার বিয়ে ভেঙেছে ফাইনাল স্টেজে গিয়ে ওই সময়। এবার জেনারেলি বিবাহিত লোকেদের হচ্ছে না, শুধু ইয়ংদের হচ্ছে। এর মাঝখানে বড়দা একদিন স্বপ্ন দেখলো, বড়দা শুয়ে আছে, বড়দার হাতে ঠেস দিয়ে একটা কালো কুচকুচে বাচ্চা মেয়ে, ঝাঁকড়া চুল, বড়দার হাতে ঠেস দিয়ে বসছে। মানে অনেক রকম ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু কাজ করে তো বাড়ির বড়দের। তো গ্রাম থেকে গুনিন ডাকা হয়। এটা আমি এতদূর শুধু গল্প শুনেছি, এইখানে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে সন্ধেবেলা হচ্ছে পুরো ব্যাপারটা, একদম ভর সন্ধেবেলা দেখলাম। আমার পুরো লিটারেলি বুজরুকি মনে হয়েছিল ইনিশিয়ালি যখন দেখলাম, একটা কঙ্কাল, মাথা নরমুন্ড। তখন তোমার এজ কেমন, মানে কম বয়সী একদম বাচ্চা নাকি এরকমই এখনকার মতো? 14-15 বছর বয়স। আচ্ছা আচ্ছা। নরমুন্ড, একটা হাড়, এরকম সাইজের হাড়, সেই নরমুন্ডটা ছাদে রেখে এলো এবং আমাদের বললো তোমরা কেউ উপরে যাবে না এখন। তারপর ওই হাড়টা নিয়ে ফোনে যেন কার সাথে কথা বলছে, মালতী কি সব বলছে, কথা বলছে। আমার প্রচন্ড হাসি পাচ্ছে তখন, এইসব হয় নাকি? তো কিছুক্ষণ পর বললো উপরে যদি দুমদাম আওয়াজ হয়, মনে হতে পারে ছাদ ভেঙে যাচ্ছে, এরকম হতে পারে, হবে বলছি না, হতে পারে, তো তোমরা কেউ ভয় পাবে না এবং উপরে যাবে। কিছুক্ষণ পর বিশ্বাস করো, টাচ উড বলছি, এটা উঠ না বেদ তাও বলছি, আওয়াজ শুরু হলো ছাদে, মনে হচ্ছে যেন 4-5 জন মিলে ছাদে ধস্তাধস্তি করছে। সে আওয়াজ নর্মাল নয়। মুস্কো পালোয়ানরা যদি ছাদে গিয়ে কুস্তি লড়ে ওই রকম আওয়াজ হবে। তুমি শুনছো? সবাই শুনছে। ঘরে 12-13 জন রয়েছি আমরা। আর ছাদে কে রয়েছে? ছাদে কেউ নেই, শুধু খুলিটা। আর ও এখান থেকে ডিরেকশন দিচ্ছে কিছু একটা, হার নিয়ে। কিছুক্ষণ পর সব স্টপ। শুধু আওয়াজ শুনেছো না ভাইব্রেশনও হয়েছে? শুধু আওয়াজ, ঘর কাঁপছে? না, শুধু আওয়াজ, শুধু আওয়াজ শুনেছো? হ্যাঁ। ছাদের মধ্যে কোনো ভাইব্রেশন? এটা এখনো মনে নেই। এটা এখনো ঘড়িটার মধ্যে স্পিকার লাগানো ছিল। আচ্ছা, এগুলো আমরা পরে আলোচনা করছি। হতে পারে, আমি জানি না, হতে পারে। তুমি বলছো যখন হবে, হতে পারে। ইটস আ সিম্পল ট্রিক, এবং এটা নিয়ে তুমি ইউটিউবে ভিডিও পাবে। ইটস আ সিম্পল ট্রিক। না, তাহলে বলি, ইটস আ প্রুভড ট্রিক। শঙ্খ যেটা বলছে, হ্যাঁ, ওটা বলিনি। তারপর আমি একটা ঘটনা শুধু বলবো, তারপর ভূত আছে কিনা আছে সেটা না, হতে পারে। ওপেন ট্রিক, আমি এই জন্য বললাম খুলিটার মধ্যে আওয়াজ স্পিকার না, লাগানো। খুলিটা আমরা দেখেছি, ইটস আ নোন ট্রিক। খুলিটা আমরা দেখেছি, স্পিকার টিকার ছিল না, কিছু ছিল না। আমি নিজে খুলিটা হাতে নিয়ে দেখেছি।
ঠিক আছে, দেখাচ্ছে তো আমাদের, সবাইকে দেখাচ্ছে। যাই হোক, এটার পর কিন্তু আর কারোর কোনো সমস্যা হয়নি, হয়তো এটা মেন্টাল কোনো ব্যাপার। উনি বললেন যে এই জমিটায় আগে মরা পোড়ানো হতো, মানে যেটা অনেক দিন আগে মরা পোড়ানো হতো, এবং ওই পাশটা পুরো শ্মশান ছিল। এটা আস্তে 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 গ্রাম থেকে লোক আস্তে 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 অ্যাকোয়ার করতে করতে জিনিসটা চলে যায়, এবং যারা অশরীরী হয় তাদের যাত্রাপথ স্ট্রেট লাইনে হয়। তারা ইচ্ছা করলে এরকম ডান দিকে হয়ে গেলে বাঁ দিকে হয়ে গেলে এরকম নাকি হয় না। কি হলো? বেরোতে গিয়ে একটা আওয়াজ হলো বাইরে। তো বললো এখান থেকে একটা জিন, মানে যিনি এসেছিলেন তিনি মুসলিম, বলে একটা জিন যাতায়াত করতো ওই ঘরের কোণা দিয়ে অ্যাক্রস, মানে সিঁড়ির ঘর দিয়ে টোটাল ওই জায়গাটা দিয়েই যেত। তো সেই রাস্তাটা উনি ঘুরিয়ে দিলেন, এটা ওনার বক্তব্য। এরপর ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তারপর বড়দার বিয়ে হয়। খাটটা কি হলো? ওভারঅল দেখ, আমার প্রবলেম তো হচ্ছিল খাটে বসলে, খাট থেকে শুরু হয়েছিল। এবার আমার ধারণা সবকিছু মিলিয়ে একটা কিছু ছিল। আমি একটা ঘটনা বলবো, এটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। একমাত্র ঘটনা না, সবথেকে খারাপ ঘটনা কোনটা? খারাপ বলিস ভালো বলিস, যাই হোক, একটাই ঘটনা আমার জীবন। আচ্ছা যেটা বলি, এটা ছিল জায়গা দিল না, কোনো দরকার না, আমি পরে বলি। কিছুটা তোরা জানিস, শিবাই দাও তো জানে, কিনা তো জানি না, বলেছিলাম না। ঘটনার পরের হাফটার কাউকে বলিনি, শিওর। এটা ছিল 2016 সালের ঘটনা, ডিসেম্বর মাস। ওকে, ঠান্ডা পড়েছে হালকা হালকা। তখন আমি আমার বাড়ির ওই সামনের খাটটাতে ঘুমোতাম, তোমাকে আগের দিন বলেছি, পরেরটা বলিনি। সামনের ওই ছোট খাটটায় ঘুমোতাম। ফ্ল্যাটের প্রথম একটা ডাইনিং রুম, ওইখানে সামনেই দরজার সামনে খাট। হঠাৎ ঘড়ির টাইম তো জানি না ঠিক কখন, ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা বিকট চিৎকার। এবার আমি জেনারেলি ভূতের স্বপ্ন অনেক ছোটবেলায় দেখতাম, রাতে ঘুমের মধ্যে কোনো বিকট চিৎকার হবে এটা কোনো এক্সপেক্ট করি। মানে চিৎকারটা কি তুমি শুনছো? চিৎকারটা মানে আমার বলেছো, বাকিটা বল। হ্যাঁ আমি শুনেছি, তুমি শুনেছো, কিন্তু পরেরটা তুমি জানো। চিৎকারটা তুমি শুনছো? চিৎকারটা মানে বিকট না, আমি শুনছি ঘুমের মধ্যে। সে ভয়ঙ্কর চিৎকার, আর্তনাদ, গা ফানা শিউরে উঠবে ভাবি। আমার তো চোখটা খুলে গেছে, উঠেই বসে পড়েছি। এরকম একটা চিৎকার শোনার পর যেই বসে পড়েছি, দেখি চিৎকারটা তখনও হচ্ছে। আমি বুঝতে পারছি এটা স্বপ্ন নয়, মানে এটা চিৎকার বাস্তবে হচ্ছে। আমার ঘুমটুম উড়ে গেছে পুরো। আমি খাটে বসা, আর সামনে আমার দরজার যে ফাঁকাগুলো থাকে না, কোনাগুলো, এজগুলো, সেই এজগুলোটা দিয়ে দেখছি বাইরেটা জল করছে, পুরো একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে। আমাকে বলেছো? হ্যাঁ, এর পরের ভার্সনটা বলিনি। চিৎকার চলছে। আমি মানে জানি না, আমার রিফ্লেক্স, আমার সাহস, যাই বলো, আমি উঠে প্রথমে দরজাটা ফ্যাট করে খুলে ফেলেছি। চাইনিজ লক, টাপ করে খুলে দেখি আমার দরজার সামনে বেসমেন্টটাতে একজন দাউ দাউ করে জ্বলছে, পুরো আগুনের শিখা, পুরো একদম ওই মাথা অব্দি চলে গেছে ফ্ল্যাটের। বেসমেন্টটাতে বলতে তুমি দরজা থেকে বেরিয়ে নিচে দেখি? না, একদম সামনে, আমার ঘরের দরজার সামনেটাতে। আচ্ছা, হ্যাঁ, দাউ দাউ করে জ্বলছে। সে চিৎকার মানে ভয়ঙ্কর চিৎকার, মানে মানুষ বাঁচার জন্য যখন চিৎকার করে সে আর্তনাদ আমি বোঝাতে পারবো না। আমি জাস্ট ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে বুঝে নিয়েছি ওটা কে। আমি কিন্তু আগুনের ওই লেলিহান শিখার মধ্যে বোঝার কথা না, আমার ব্রেন আমাকে বলে দিচ্ছে ওটা কে। আমি দৌড়ে গেছি, গিয়ে বাথরুম থেকে এক মগ জল এনে ছুঁড়ে মেরেছি গায়ের মধ্যে। দেখছি কিচ্ছু হলো না। আবার দৌড়েছি, দৌড়ে জল, প্রথম জলটা নিয়ে গেছিলাম তাদের ঘরের মধ্যে পড়েছে, তখন তো ব্রেন কাজ করে না ঠিকঠাক। আবার এনে পরের জলটা মেরেছি, ছুঁড়ে মারার পর সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ে গেছে আর ধোঁয়া উঠতে শুরু হয়েছে। আচ্ছা, তারপরে আমার বাড়ি, ঘরের এইখানে কোলাপসিবল গেটের মধ্যে ফাট করে বাড়িটা খেলো। যে জ্বলছে? হ্যাঁ, যে জ্বলছিল। নাকটা এখান থেকে পুরো কাঠ, পুরো এখানটা পুরো কাঠ,
চুলগুলো পুরো নেই, টাক মাথা হয়ে গেছে, ওপরের পোর্শনটা পুড়ে গিয়ে জামা কাপড় পুরো নেই আর কিছু। এরকম আস্তে আস্তে কোনো সলকের সঙ্গে এরকম করতে বসে পড়ছে। এই পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটা পুরোটা ভাবার উপর ডিপেন্ড করে। ভূত বিষয়টা, ভগবান বিষয়টা সবই এখানে আছে। কেন বলছি, আমি কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে আমার ব্রেন অনেক কিছু ভাবতে পারতো, কিন্তু আমার ব্রেন পরের মধ্যে একটা কথাই ভেবেছিল যে তোমাকে এখন হসপিটাল যেতে হবে ভাই। প্র্যাকটিক্যাল কেন, ওটা কি? আমি যখন বেরিয়ে এসছি আমার মা ওই চিৎকার শুনে ঘুম থেকে উঠে চলে এসছে। পাশের ঘরে আমার কাকিমা, সেও দরজা খুলেছে ওই চিৎকার শুনে। মানে এটা কিন্তু খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ঘটছে ঘটনাটা, হার্ডলি 2 মিনিট। কাকিমা দরজাটা খুলে প্রথম বলছে, এই আমাদের ঘরের সামনে পাগলিটাকে সুইসাইড করেছে, চিৎকার করছে। আমার ব্রেন কিন্তু কুল হয়ে গেছে। আমি আমার কাকিমার দিকে তাকিয়ে বলছি, এটা ঠাম্মা, তোমার ঠাম্মা? ইয়েস। আমার মা, আমার কাকিমা, কি বলছিস, মানে চিৎকার। মানে কারোর নিজের মানুষকে আগুনে পুড়তে দেখা, সেটা যতটা না ভয়ঙ্কর, তার পরের স্টেজটা আরো ভয়ঙ্কর। এটা যে না দেখেছে সে কোনোদিন জানবে না। পরের স্টেজ যাওয়ার আগে জাস্ট ওই মোমেন্টটা বলিনি, তাহলে আসল গল্পটা আসবো। বডিটা আস্তে 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 পড়ে একটা সময় পর ঠাস করে নিচে পড়ে গেল, তখন কিন্তু প্রাণ আছে। এবার আমি, আমার বন্ধু বান্ধব লোকজন, পাড়ার লোকজন, সকালবেলা 7, 7:30, 6:30 সময় সব চলে এসছে। অ্যাম্বুলেন্সে ফোন করা হচ্ছে, এই করা হচ্ছে। আমার মা, বাড়ির লোক কেউ সামনে যাচ্ছে না। ভাবতে পারছি না যে মনে হচ্ছে একটা বিকট কুৎসিত একটা কোনো দানব কেউ পড়ে রয়েছে সামনে। দূরে দেখলাম একটা দেশলাই পড়ে আছে, আর একটা কেরোসিন তেল এনেছিল, সেই একটা ছোট প্লাস্টিকের জলের বোতল, ওটার মধ্যে কেরোসিনটা ঢেলেছে। এবং যখন ঢেলেছিল তার আগে চাইনিজ লকটাকে বাইরে দিয়ে বন্ধ করেছিল। ঠাম্মা কি তোমাদের সঙ্গে ঘরে থাকতো? কাকুর ঘরে থাকতো। কাকুর ঘরে। আচ্ছা। এইবার ওখান থেকে বডি হয়নি তখনও, শরীর থেকে তুলে নিয়ে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখন আমার হাতের মধ্যে চামড়াগুলো লাগছে। তো বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তো আমি যখন স্ট্রেচারে ঠেলতে ঠেলতে, তার আগে পুলিশ অলরেডি কোয়ারিজ করে নিয়েছে। ওটা কেন করলে জিজ্ঞেস করছি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, স্ট্রেচার ঠেলছি। তখন আমাকে একটা কথা বলতো, যেহেতু বাঙাল ছিলেন, এত কষ্ট আমি জানতাম না, এটা ভয়ঙ্কর স্বীকারোক্তি। তো বডি মানে তুলে আবার খাটে দিতে হলো। আমি শুনেছি যে আগুনে পুড়লে প্রচন্ড পটি পায়, বারবার বলছে। নার্সটা বলছে কিচ্ছু করার নেই, ওটা পাবে, ওটা হবে না। কিন্তু নিজের লোক না, বলছে বারবার, মুখটা না দেখতে পাচ্ছি না। তো তারপর বাড়ির লোকজন এসেছিল, সবাই একে একে, রিলেটিভরা এলো টেলো। ডাক্তার বললো নো চান্স, বাঁচবে না, যেরকম বার্ন হয়েছে আর বাঁচবে না, পুরোটাই বানানো। সবাই আস্তে আস্তে চলে গেল। 7:30 সময় আমি দাঁড়ানো বাঙ্গুরের সামনে, হসপিটাল থেকে ফোন করে বললো শি ইজ নো মোর। এবার আমার কাজ ছিল কি, থানাগুলোকে ইনফর্ম করা, ওদের সাথে আমার যত র্যাপো ভালো হবে ততই বডি বের করতে পারবো। এবার গল্প শুরু হচ্ছে আস্তে আস্তে। প্রথম ঘটনা ঘটে যাওয়ার পর সেকেন্ড দিনকে বডি বের করতে গেলাম। বাঙুরের মর্গে অসম্ভব পচা গন্ধ। কেন গিয়ে দেখলাম দুটো কঙ্কাল পচছে, বেহরিশ লাশ। বডি যখন পচে যায় না, চামড়াটা জামার মতন হয়ে যায়, স্কালিটনের ফাঁকে ফাঁকে ঝোলে যাও চামড়াগুলো, আর পুরো বডিটা বেরিয়ে আসে, মুখটা হাত হয়ে দুখানা কঙ্কাল। তা আমি গিয়ে বললাম, এইখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, আমি তোমার মতন ডোম না, বাইরে বেরো, নয় কথা বলতে পাবো না। বলছি এখানে দাঁড়িয়ে কথা বলতে আমি তারা দেবো না, বাইরে বেরো। আমি 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 পারবো না দুটো কঙ্কালের সামনে দাঁড়াতে। চলে এলাম। আমি তখনও জানি না কিন্তু আমার ব্রেন কি প্রসেস করছে। চলে এলাম, বললো ঠিক আছে ফাইন, এত টাকা হয়ে যাবে, কাটা পুকুর চলে যাবে, বডি আইডেন্টিফাই করুন। গেলাম, করে একটা করে টানছে, এটা টানলো, পাটা দেখলাম, সুন্দর মহিলা দেখতেছিলেন, ইয়াংকালে,
ওই পাতে তখনও আমার কাকার ছোট মেয়েটা নেল পালিশ পরিয়ে দিয়েছিল, তো পাগুলো পড়ে আগুনটা ধরেছিল ম্যাক্সি থেকে, নিচের অংশটা অক্ষত, সাদা ধবধবে পাটাতে নেল পালিশ লাগলো। ওই অবস্থায় দেহ তুলে নিয়ে যাওয়া হলো মর্গে নিয়ে এবার কাটাপুকুরের ওই টাং টাং করে হাতুড়ি মারার আওয়াজ, খুলিটা এইগুলো খোলে ঠক। আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম, ওই যেখান থেকে বডিটা দেয় ওই ফাঁকা দিয়ে দেখছি পুরো বুকটা চেরা, মানে তোমার ঠাকুমা বুকটা চেরা, পুরো রক্ত হয়ে যাচ্ছে, আর ফ্যাট ফ্যাট করে সেলাই করছে, সেলাই করে ধরে স্ট্রেচারে ছুঁড়ে মারল। তারপরে একজন করে কাপড় মোড়ালো, মুড়িয়ে মুখ ফুক সব ঢেকে দিল, ঢেকে বডি দিয়ে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ব্যাপারটা, দিয়ে চলে এলো গড়িয়া শ্মশান, আত্মীয় স্বজন কান্নাকাটি, বডি পুড়ে গেল, বাড়ি চলে এলো। যখন মাথায় প্রথম জলটা ঢেলেছিলাম স্নান করে, তখন প্রথম হাউ হাউ করে কেঁদেছিলাম। তার আগে পর্যন্ত ব্রেন প্রসেস করতে পারিনি যে কাঁদতে হবে, দুঃখটা কষ্টটা ফিল হয়নি। যে ছোটবেলা থেকে ঠাকুমা তুলসী সকালবেলা শিউলি তুলতে যেতাম, ঠাকুমার শাড়ির আঁচল ধরে ফুল তুলতাম, ঠাকুমার একটা আবেগ, দেখতেই পাচ্ছেন আলাদা, হ্যাঁ ভাবতে পারছি। এইবার গল্পটা শুরু হলো কি, তখন অব্দি ঠিক ছিল, এইবার শুরু হলো ঘরের কোণ খোঁজা। এটা কিন্তু প্রথম দিন হয়নি, তারপর দিন দিয়ে শুরু হয়েছে। ঘরের যে কোণে বাইরে আছে সে কোণে বসা যাবে না, ধর এই কোণটাতে বসতে পারো না, এটার পর বাইরে আছে, আচ্ছা যে কোণের পর ওই পাশে ঘর আছে সেই কোণ খোঁজো। আর শীতকাল বলে পুরো চাদর মুড়ি দিয়ে কোনায় কোনায় ঢুকে যাচ্ছি। কেন এই জিনিসটা কেন করতে হয় বলছি তো, তুমি করছো গল্পটা তো এটা আমি, হ্যাঁ আমার ব্রেন প্রসেস করে চাইছে না, আমার কারোর সাথে কথা বলতে হচ্ছে, পুরো মানে মুড়ে না ঢুকে যাচ্ছি। এটা কিছু রাত্রে না সকালে সবসময় দিনের বেলা তো। এবার আমি এটার পর 2 দিন গেল 3 দিন গেল, আমি চাকরি তো করতে হয় ভাই, অফিস যেতাম। অফিসে গেলে না বিশ্বাস করবি না, আমার ছিল নাইট ডিউটি, মানে 3টে 12টার ডিউটি। 3টে থেকে অফিস 4টে 5টা 6টা 7 8টা 9টা বাজলেই না প্যালপিটেশন প্যালপিটেশন প্যালপিটেশন। কেন? একটা বাড়ি পৌঁছবো, তারপর ওইখান দিয়ে উঠবো কি করে, বাবা কি নামবে আমাকে দরজাটা খুলে দেওয়ার জন্য। আমি ভূত ফুত কিচ্ছু বিশ্বাস করি না ততদিন অবধি, হ্যাঁ করি না, আমার অদ্ভুত একটা ব্যাপার। এইবার আমার ধ্রুব যদি প্রামাণিক বলে আমার এডিটার ছিলেন, ও গালাগাল দিয়ে কথা বলতো, এই কিসের ভয়, তো কি হয়েছে, এরকম ভয় পাচ্ছিস কেন সব কিছুতে? বললাম না, যেন তো আমার একটা অদ্ভুত ফিলিংস হয়, মানে আমি এটা কাউকে বোঝাতে পারবো না। আমি না পুরো একদম পাগল হয়ে যাচ্ছি, ব্রেন আমার পুরো খেয়ে নিচ্ছে আমাকে। আমি যেই বাড়ির প্রথম দিনকে গেছিলাম, আর বাবা বুঝে নেমে চলে এসেছিল আমাকে সিঁড়ি দিয়ে, আমি বারবার পেছন ফিরে দেখছি, লাইট নেওয়াচ্ছি না, আমার শুধু আমার। এবার এইরকম প্রায় 4-5 দিন চললো। চলার পর আমি পাশের বাড়িতে একজনের বাড়িতে গেছিলাম, পরেশ দা বলে, সে হট করে আমাকে বললো, ঠাকুমারে দেখেছিস কোনদিন? তো আমি শুনে হেভি রেগে গেলাম, মানে কোথার দিকে দেখবো, মরা মানুষ কোনদিন দেখা যায় নাকি? ভূত হয়ে আসবে কিন্তু। ভূত কি বলছো উল্টো পাল্টা কথা, ভূত হয়ে আসবে? তো ওই যেদিনকে পরেশ দা বলেছে কথাটা, মাথা থেকে বেরোচ্ছে না। আমি যেই বাবাকে সেদিকে বলিনি, কারণ আমি পাড়াতেই ছিলাম, ছুটি ছিল। দরজাটা খুলেছি, আমার গা হাত পা পুরো ভার হয়ে যাচ্ছে, হাত ফাত পুরো কাঁপছে, ঠিক আছে, মনে হচ্ছে এদিকে কেউ আছে ওদিকে কেউ আছে, সারা গানা পুরো মানে চারিদিক তাকাতে পারছি না, এদিকে তাকাতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। দরজাটা খুলে, চাবিটা ফেলেছে ওপর দিয়ে মা, দরজাটা খুলে ভেতরে ঢুকেছি। ঢোকার পর সিঁড়ি দিয়ে উঠেছি, উঠে একদম নিজের ঘরের সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে লাইটটা অফ করেছি। এই লাইটটা অফ করেছি, এবার আমাদের ওই সিঁড়ির নিচটা দিয়ে এরকম ওই দিকে একটা জানলা আছে, যেটা মানে বাইরের সিঁড়ির যে করিডোরের জানলাগুলো থাকে না সব ওরকম। আমি তো ধর সিঁড়িটার উপরে দাঁড়িয়েছি, সিঁড়ি স্টিয়ার নেমে গেছে, ওই সামনে একটা জানলা, বাইরে তো লাইট জ্বলছে, মানে অন্যান্য বাড়িতে লাইট জ্বলছে। আমি যেই ফট করে লাইটটা অফ করে দিয়েছি, দেখছি একজনকে দাঁড়িয়ে আছে ওই অন্ধকারটার মধ্যে, ওই জানলার কাছে, ওই জানলার কাছে না, সিঁড়িতে, সিঁড়িতে দেখছি দাঁড়িয়ে আছে। আমি লাইটটা জ্বালিয়েছি, আমার দেখিনি কেউ। প্রথমবার এটা করাতে আমি বহুত ভয় পেয়ে গেছি। আমি ভেবেছি কোনো একটা মানে জানলাটা, তো জানলার মধ্যে যদি কেউ দাঁড়ায় ওই জায়গাটা তো কালো হয়ে যাবে না। আবার লাইটটা বন্ধ করে দিকে আবার কেউ দাঁড়িয়ে আছে।
এরকম করে 2-3 বার হয়েছে, আমি পড়ি কি মুড়ি করে দৌড় দরজা ফরজা বন্ধ করে দিয়ে ঘর চলে গেছি। কি মা বলছে কি হয়েছে, মানে আমার মনে হচ্ছে জীবন প্রায় শেষ, আমি আর জীবনে বাঁচবো না, আমার মানে আমি ভূতের কবলে পড়ে গেছি। তো সেদিন রাত্রিবেলা একা ঘুমিয়েছিলাম, সবই একাই ঘুমাতাম, বাইরে খুব কষ্ট করে, না ভেতরের ঘরে শুতাম পরের দিকে, খুব মাঝখানে তো বাবা মায়ের মাঝখানে ঘুমাতাম, বাবা মায়ের মাঝখানে লেপ নিয়ে ঘুমিয়ে পড়তাম, বাবা মার মাঝখানে লেপে শুয়ে পড়তাম। কোন যুগে লাস্টে বাবা মার সাথে শুয়েছি নি জানি না, বাবা মার মাঝখানে শুতাম। তো সেদিনকে একাই শুয়েছিলাম কোনো কারণে, হয়তো জানি না, মনে করছে না। তো হঠাৎ করে ঘুমের মধ্যে ঠাকুমাকে স্বপ্ন দেখলাম। ঠাকুমা হঠাৎ করে স্বপ্নে আমাকে বলছে, ঠাকুমারা কোনোদিনও ভূত হয় না, ঠাকুমারা কোনোদিন ভূত হয় না, মরে গেলে সবাই ভূত হয় না। যে মানুষটা একদিন বেঁচে ছিল সে মরে গেলে ভূত হয়ে গেল, তোকে তো আমি এত ভালোবাসতাম, আমি মরে গেলে ভূত হয়ে যাব? ঠাকুমারা কোনোদিন ভূত হয় না, আমাকে তুই দেখিসনি, ওটা তোর মনের ভুল। এটা তুমি স্বপ্নে দেখছো? আমি দেখছি স্বপ্নে, ওটা তোর মনের ভুল, তুই মন থেকে বের করে দে আমাকে, আমি পৃথিবীটার কোথাও নেই, চলে গেছি। তুই বিশ্বাস করবি না সৈকত, তারপর থেকে কোনো দিন আমি কিচ্ছু দেখিনি, আমার কোনোদিন দেখার কোনো ফিলিংস হয়নি, আমার ভয়ও হয়নি, আমার ভেতরে কোনো সেই ভয়ের প্রবণতাও জন্মায়নি যে আমার গা গরম হয়ে যাচ্ছে বা আমি কাউকে দেখছি করছি। তো ওই দিন স্বপ্নটা না অদ্ভুত একটা ব্রেন প্রসেস করেছিল আমার স্বপ্নকে, এবং একটা অদ্ভুত কথা তার মাঝখানে বলেছিল। একটা কথা বলেছিল আমার ঠাকুমা আমাকে, যে যেদিন থেকে তুই বিশ্বাস করবি যে আমি এই পৃথিবীতে আর নেই, সেদিন থেকে তুই আমাকে আর কোনোদিনও দেখবি না, তুই ভুলে যা আমি আর নেই এই পৃথিবীতে, ভালোবাসাগুলো যেগুলো ছিল সেগুলোই শুধু থেকে যাবে, আমি কোনোদিনও আর আসবো না। আমি ভূতে সত্যি বিশ্বাস করি না, কোনোদিনই করিনি, ভগবানেও করি না সেই অর্থেই, মানে অন্য অর্থে করি। কিন্তু আমি একটা বুঝেছিলাম সেদিনের পর যে আমাদের ব্রেন অদ্ভুত প্রসেস করে, যেটা নেই সেটা দেখায়। এই যে হ্যালুসিনেশন একটা মানুষের সঙ্গে একাধিক মানুষের সঙ্গে ঘটাবে, ইনসিডেন্টলি ঘটাবে। কারণ আমি এর পরপরই একটা ঘটনা সাক্ষী হয়েছে বলেই ঘটনাটা শেষ করে দিচ্ছি। আমার বন্ধু আমাকে ফোন করে একটা, তখন আমার সাহস বেড়ে গেছে, আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলে, ও জানে আমার ব্যাপারগুলো নিয়ে, ও খুব পড়াশোনা, ও খুব ভালো রিসার্চ করে, আমরা ভূত নিয়ে প্রচুর রিসার্চ করেছি। তো ভূত একটা প্যাটার্ন, প্রত্যেকে ভূত দেখা লোকেদের একটা প্যাটার্ন আছে, যারা এই প্যাটার্নেই ভূতটা দেখেছে। ভূত সবসময় আবছাই হয়, ভূতের কখনো সলিড ফিগার হয় না, ভূত সবসময় কানের পেছনে, হ্যাঁ কানের পেছনে থাকে, ডান দিক বা বাঁ দিকে, এইসব এলাকাগুলোতে ভূত বেশি থাকে, ঠিক আছে। এনিওয়ে আরো অনেকগুলো ব্যাখ্যা ছিল। তো আমাকে ফোন করে বললো, কুণাল একটা ঘটনা ঘটেছে, বোনের একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? বলছে স্প্লিট পার্সোনালিটি। কটা ক্যারেক্টার? কি কটা ক্যারেক্টার? একটা মানুষের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার, আমার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার। কটা ক্যারেক্টার? বললো কুণাল আইডেন্টিফাই করা যাচ্ছে 3 থেকে 4টে, আরো আছে অনেকগুলো। আলাম ওকে ফাইন, আমি যাবো? বললো আসবে, ভাবাবে না তো? আমি যাই না। এবার ওরা মুসলমানদের প্রথম প্রবলেম হচ্ছে ঝাড়ফুঁক, এটা ওরা প্রথমতই করে, হিন্দুরা কম করে। তো আমি বললাম ঝাড়ফুঁক করেছো? বলো না প্লিজ, বলো না আমাকে এই কথাটা, আমার মা, আমি ছিলাম না জানো তো বাড়িতে, ঝাড়ফুঁক করে দিয়েছে, কি যে করো না, বড় ক্ষতি করে ফেললে। ওর বাড়িতে গেছি, ওরা আগে বাড়িতে গেলে ঈদে যেতাম, এক্সরসিস্ট দেখেছো তো? হ্যাঁ ঈদে যেতাম, ঈদে গেলে বোনগুলো ভীষণ লাজুক টাইপের ছিল, ওই একটা চিলিমচি দিয়ে গেল হয়তো হাতটা ধোয়ার জন্য, এবার খাবার দিয়ে লজ্জায় চলে যেত। আর আমি ছোট টালির বাড়ি ঢুকেছি, ছেলেটার নাম মুক্তার। তো মুক্তার জানতো আমার ঠাকুমার ঘটনা। তো আমি ঢুকেছি, ঢোকার পরে দেখছি জানলার ওদিকে মুখ করে বসে আছে বোনটা, আর আমি ওর পাশে গিয়ে বসলাম, মুক্তারের পাশে। শরীর কেমন আছে? বলছে ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখিয়েছি। বলছে কোথাও বলে যাবে? বলছে এই কুণালদা এসছে, কোনো কথা বলছে কিছুক্ষণ পর, আরে কুণালদা এসছে, কথা বলছিস না কেন? অন্যদিন হলে বাড়ি ঘরে আর থাকতো না, ঘর থেকে বেরিয়ে যেত, লজ্জায় বেরিয়ে যেত, মানে অনেকটা থাকে না পুরুষ মানুষ বা ঘরে থাকলে মহিলারা। দ্বিতীয়বার যখন কুণালদা এসছে, কুণালদা এসছে তো আমি কি করবো এগুলো বলছে।
মানে ছেলের গলায়? হ্যাঁ, কুণাল দাস তো আমি কি করবো বললাম। হ্যাঁ বলছি, এরকম করে কথা বলছিস কেন তুই কুণাল দাসের সাথে? বলার পরে না তুই বিশ্বাস করবি না, সৈকত আমার দিকে এরকম করে ঘুরলো, এরকম করে মাথাটা এরকম করে আমার দিকে ঘোরালো, পুরো কোকড়া কোকড়া চুল আর কালো মতন দেখছো, কালো, ঠিক আছে শুনি নাই, কালো দেখতে, বুঝলি তো পুরো মেয়েটা, চোখগুলো পুরো বড় বড়, চুলটা বড়, আমার দিকে ঘোরালো। আমাদের বাড়িতে কেন এসেছো? চলে যেতে বল দাদা, ওকে চলে যেতে বল। আনলাম মুক্তার কুল, মুক্তা বলছে কুণাল ডোন্ট ওয়ারি, ইটস ওকে, ঠিক আছে ঠিক আছে। আনলাম ঠিক আছে রে, চলে যাবো একটু পরে। ওর মা দেখলাম এলো রাস্তায় করে, ওকে হাতটা ধরতে নিয়ে গেলাম। ওর যখন চলে যাচ্ছে না এরকম করে আমার দিকে ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে। মুক্তার আমাকে পরে বললো, কুণাল তুমি কি বসবে না চলে যাও? না না ঠিক আছে ঠিক আছে। তাহলে ঝাড়ফুঁকটা কেন করালে? মুক্তার কোনো ঘটনা কি জানো যে ঘটেছে কিছু? বলো দেখো কুণাল, সব তো আমি জানি না, কারণ ওদের সাথে সাথে ঘুরতাম না, তবে ওরা সেলাই করতে যেত দু একজনের বাড়িতে। বললাম বাবা ছোটবেলায় কোনো মাকে মারধর করতো বা কিছু? বাবা কি মারা গেছে? বাবা মারা গেছে। যেটা বাবা মারধর করতো না, কিন্তু আমার বাবা মদ খেয়ে এসে খুব বাউলামি টাউলামি করতো। কিন্তু এবার ও যেখানে যেখানে যেত সেগুলো তো জায়গা তো জানি না কোথায় কি হয়েছে না হয়েছে। তাই বললাম ওষুধ খাওয়াও। এই জাস্ট 5 কি 6 মাস আগে আমার সাথে আমাদের এখানে রক্ষিতের মোড় একটা জায়গা আছে, দেখি একটা স্কুটি নিয়ে দাঁড়িয়ে, কি রে যেখানে আমি হ্যাঁ কেমন আছিস? আরে কুণাল ভালো আছো? বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে। মেয়েটা বিয়ে হয়ে গেছে, বিয়ে প্রবলেম হচ্ছে না তো আর? না এখন তো আর হয় না, তবে সমস্যা আছে, ওষুধ খাই এখনো। ওষুধ ছাড়বি না কিন্তু একদম, ওষুধ খা। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানিস তো সৈকত, এই পুরো গল্পটা যেটা তোদের বললাম, আমি এর কনক্লুশন টানবো না, কারণ আমার লাইফটা আমি কোনোদিনও হাইপোথিসিসের উপর দাঁড়িয়ে করিনি। কি আছে না কি নেই আমি জানি না, প্রথমেই বলেছি ভূত হয়তো থাকতে পারে আমি জানি না, কিন্তু আমার বিলিফ সিস্টেম বলে যে আমাদের ব্রেনের, আমরা ভূত আছে কি না নেই সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু প্রবলেম ইজ আমাদের ব্রেনের খুব সামান্য অংশ আমরা জানি, বৃহৎ অংশ যেটা আমাদের ব্রেন জানাই না, ব্রেন কি কি ক্রিয়েট করতে পারে, যেটা শিবাইদার সাথে করেছে, ইউ কান্ট ইমাজিন। এবং এটা না পরম্পরায় যেতে থাকে। তাহলে কি ওই ঘরে যারা থাকে সবার জন্য করে? ভাইব্রেশন কাজ করে, ওকে। আমরা আমাদের অবচেতনে আমাদের ভেতরের থটকে প্রসেস করে অন্যদের মধ্যে ফেলে দিতে পারি উইদাউট এনি মানে ওয়ার্ডিংস। আমি তো আমার থটটা তোমার মধ্যে দিয়ে দেবো। এই যে তুমি বলছো না যে রাশি দুর্বল, খুব ভালো করে খেয়াল করো, যারা ভূতে বিশ্বাস করে তাদের পরিবেশ পরিস্থিতি অনেকটা ওরকম। তাদের মধ্যে খুব জ্যোতিষে বিশ্বাস করার একটা প্রবণতা থাকে। আমি বিশ্বাস করতাম না, আমি বলছি, আমি বিলিভ সিস্টেম চেঞ্জ হয়। তোমার পরিবারের কিছু লোকজন আছে যারা এই সিস্টেমটাতে বিলিভ করে, এরকম লোক তুমি পাবে। এরকম সারাউন্ডিং এর মধ্যে তুমি বিলং করো, যে তোমার ভিতরের সিস্টেমটাকে প্রত্যেক দিন জেনারেট করা এবং তোমাকে বোঝায় যে এই প্রেজেন্সটা আছে। স্প্লিট পার্সোনালিটি এই কারণে এত স্ট্রং। ভারতবর্ষে যিনি প্রথম সাইকিয়াট্রিস্ট হয়েছিলেন, সাইকিয়াট্রিস্ট, তিনি একটা কেস হ্যান্ডেল করেছিলেন, এটা বলে শেষ করে তোমার গল্প, যেটা হচ্ছে জাতিস্বর। এবং ওনাকে প্রথম জাতিস্বরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। উনি শুনে সবকিছু ওনার বাবা মাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা কি এই জায়গাতে গিয়েছেন, দেখেছেন এরকম কিছু আছে? ওর বাবা বলেছিল, হ্যাঁ আমরা গিয়েছি বলে তো আপনাকে ডেকেছি। ও যা যা ক্লেম করেছে, ও যেখানে মারা গেছে সেই বাড়িতে কজন আছে, একটা কুকুর ছিল সেটাও বলেছে, সমস্ত কিছু বলেছে। তো সেই ভদ্রলোক বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করেছে, আমাকে যেতে হবে ওখানে, আমি তো এইভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। সে চলে গেছে, গিয়ে সেই এলাকাতে গিয়ে দেখেছে সমস্ত কিছু এক, যা যা দাবি করছে সব এক। এবার ভদ্রলোক ট্রিটমেন্ট তো করতে হবে, চিকিৎসক বলে কথা, রোজ ভাবতেন বসে, হাউ ইট ইজ পসিবল, দিস ইজ নট পসিবল, এটা হতে পারে না, কিন্তু একে ঠিক করে দিতে হবে। রোগ ধরে নিয়েছিল, চিকিৎসা করছিল, কিন্তু জাতিস্বর কি করে হতে পারে? একটা লোক কি করে
প্রযোজনের কথা বলতে পারে। এরকম না দিনের পর দিন কেটেছে, ওনার দিনের পর দিন কেটেছে। হঠাৎ করে একদিন এরকম বাড়িতে বসে বসে একদিন ওনার ওই মেয়েটির বাড়িতে বসে বসে ভাবছে কি করে হয়, বিজ্ঞান কি এত ভুল, আমার পড়াশোনা এত ভুল। এই বলতে 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 কতগুলো বই, উনি বইয়ের দিকে নজর দিয়েছে, বইগুলো দেখছেন একটা। হঠাৎ করে একটা আনন্দ মেলার উপর চোখ গেছে, কেন জানো, মোটা আনন্দ মেলা, বাঙালি থেকে বহু পুরনো সময় বাঙালি। তো আনন্দ মেলাটা উনি নিয়ে এরকম উল্টে পাল্টে দেখছেন। সরি, ভুল বলছি, পূজাবার্ষিকী। তখনকার দিনের পূজাবার্ষিকীতে সমস্ত ঘটনাও দেয়া হতো, শুধুমাত্র গল্প থাকতো না, ইনসিডেন্টও দিত। এবং খুলতে 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 হঠাৎ করে একটা পূজাবার্ষিকীর একটা পাশে একটা কলাম, কিছু ঘটনাক্রম দেওয়া হয়েছে খবরের মতো করে। সেখানে একটা কলামে দেখছি ওই সেম ঘটনাটা লেখা রয়েছে যেটা ওই মেয়েটা বলতো, সেম ওই আত্মহত্যার ঘটনাটা লেখা রয়েছে যে ওখানে ঘটেছিল। উনি সেই দিন ওটা পুরো কনক্লুড করেন, ওই মেয়েটিকে ঠিক করে দেন পুরো। তো মেয়েটা তো গল্পটাই বলছে জাস্ট। আমি কদিন আগে তোদের একটা ট্রেনে গল্প বলেছি না, ওই ঘটনা আমার সাথে ঘটেছে ভাই। আমি আজও বিলিভ করি না যে ওটা আমার সাথে ঘটেনি, কিন্তু ওটা আমার সাথে ঘটেনি ভাই। সিরিয়াসলি বলছি, ব্রেন সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। কি দেখাবে, চোখের সামনে অবয়ব দেখিয়ে দেবে, কিন্তু বলবে যে তুমি দেখতে। এটা না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং দেখাবে কিন্তু রাতের বেলা, দিনের বেলা দেখাবে না, অস্বচ্ছ জায়গায়। এবং এই গা গরম হওয়াটা না, এটাই ফ্যাক্টর, ব্রেইন প্রসেস করে পুরো ব্যাপার। ভূত আছে কিনা নেই, আমি এই জায়গা থেকে যার যা নিয়ে নিজের ব্যাপার। গ্রাম ভেতরে, হ্যাঁ ওই দিকে। তো সেখানে বিশেষত্ব এরকম যে সেখানে পাড়াগুলো না কিছুটা এই উঁচু ঢিবির উপরে। এই ঢিবিটা কেন, তার কারণটা হচ্ছে পাশ দিয়ে বয়ে গেছে মুন্ডেশ্বরী নদী, তার জল মাঝে মাঝেই এসে সব ভাসিয়ে দেয়। সেই জন্য ওখানে কি করা হয়েছে, মাঝে মাঝে বিশাল বড় বড় পুকুর খনন করা হয়েছে, আর সেই মাটিটা তুলে এক একটা জায়গায় দেওয়া হয়েছে, দিয়ে একটা বিশাল বিশাল পাড়া হয়ে গেছে। এটা দক্ষিণ পাড়া, ওটা কামার পাড়া, ওটা নন্দী পাড়া, এরকম বিভিন্ন পাড়া। তা আমার মামার বাড়িটা দক্ষিণ পাড়ায়। তো সেই দক্ষিণ পাড়ায় অন্তত ওই 20-25 ঘর মানুষের বাস। তো সেখানেই সেখানকার ঘটনা আপাতত এরকম ছবি। আর আমার মামার বাড়িটার চারপাশে চতুর্দিকে তেঁতুল গাছ বা এরকম প্রচুর গাছ আছে, আর মাঝে মাঝে এক একটি করে বাড়ি পাশাপাশি। এখানে যে ঘটনাটা শুরু হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু দিন পর পর এক একটা করে ঘটনা ঘটে। কিরকম ঘটনা, যে যেমন কোনোদিন দেখা গেল যে একটা জায়গায় ভাত রাখা আছে, সেখান থেকে কিছুটা ভাত কেউ যেন তুলে নিয়েছে। মামার বড় ফ্যামিলি ছিল, মানে মামার মামা। তাও কত সালের ঘটনা, যেহেতু মায়ের ঘটনা বলছি, এটা মায়ের ঘটনা বলছি, তার কারণ মা তখন 9-এ পড়ে। তো সেই সময় আর আমার দাদু থাকতেন হচ্ছে কলকাতাতে আমাদের এই স্ট্যান্ড রোডের কাছে একটা এলাহাবাদ ব্যাংক আছে। 50 বছর আগে তো হবে, হ্যাঁ অনেক আগে। সেই সময়কার কথা বলছি, দাদু তখন চাকরি করতে, সে মা 9-এ পড়তো। আর দাদু শনিবারে বাড়ি ফিরত, শনিবারে বাড়ি ফিরতো, রবিবারে থাকতো, আবার সোমবারে অফিসে। বাড়িতে অন্য দাদু, ছোট দাদু, মেজ দাদু এরকম সব আছে, বিশাল বড়। এবং এখানে ছোট দাদুর ঘর, ওখানে মেজ দাদুর ঘর, এরকম অনেকগুলো ঘর, ছোট ছোট সবই মাটির ঘর। তো এরকম বেশ কিছু ঘটনা পরপর ঘটতে থাকে। একবার দেখা যায় যে ওইরকম একটা আড়াত বলে একটা অনুষ্ঠান হয়, যেদিন রান্না করতে নেই, রান্না পুজো হয় এরকম। তা আগের দিন গ্রামের কিছু লোক এসে বাড়িতে এসে ওই সবজি টবজি কেটে দিয়ে যায় তারা বাড়িতে, আর সেই সবজিগুলো কেটে একটা জায়গায় স্টোর করা হয়। তারপরের দিন রান্না হয়, তারপরের দিন আর রান্না করতে নেই, রান্না খাওয়াটা বাসি রান্না খাওয়া। দেখা গেল যে ওই রকম সবজি একটা জায়গায় কাটা আছে, সেখান থেকে হঠাৎ মাঝখান থেকে অনেকটা সবজি কেউ যেন
তুলে নিয়ে এরকম ঘটনা, এরকম বিটকেল ঘটনা সব ঘটতে থাকে। বিচ্ছিন্ন ঘটনা কয়েকদিন অন্তর আবার একটা ঘটনা ঘটলো। এবার এই ঘটনাটা ভুলতে আর একটা ঘটনা ঘটে গেল, তখন মনে করি আগে তো আর একটা ঘটনা ঘটেছিল, মানে এরকম হতে লিঙ্ক করতে থাকে। হ্যাঁ, তখন লিঙ্ক করতে থাকে, হতে থাকে। তারপরে আরেকবার এরকম একটা ঘটনা ঘটে গেল যে দেখা গেল হাঁড়ি, মানে রান্নার যে হাঁড়ি, সেটা হঠাৎ পিছনে একটা বাঁশ ঝাড় আছে, পিছনে বাড়ির পিছনের দিকে একটা বাঁশের ঝাড় আছে, সেখানে গিয়ে একটা বাঁশের একটা ডাল কাটা আছে, তার মধ্যে হাঁড়িটা ওখানে মানে সেই হাঁড়ির ভিতরের দিকটা ওর মধ্যে ঢোকানো আছে। হাঁড়ি ভেতরে কিছু নেই, ফাঁকা, মানে সবই প্রায় খাওয়া দাওয়া কেন্দ্রিক আছে, যেটা যতটা বোঝা গেল। এরকম ঘটনা ঘটছে। তারপরে গ্রামের একজন মুরব্বী গোছের লোক আর কি প্রতিদিন সন্ধেবেলায় মামা বাড়িতে মানে বেড়াতে আসতো। সন্ধেবেলায় এসে গল্প টল্প করতো, এবার রাতের দিকে সে চলে যেত তার বাড়িতে। সে একদিন বললো, দেখ জিনিসটা কিন্তু ভালো ঠিকছে, এরকম ঘটনা ঘটছে। এবার দাদু মাঝে মাঝে শনিবারে আসে, সেও চিন্তায় থাকে, বাড়িতে এরকম ঘটনা ঘটছে, কি করা যায় প্রচুর চিন্তা। এও চিন্তাটা ঢুকিয়ে দিচ্ছে বাড়ির লোকগুলোতে যে ভালো ঠিকছে না, কি করা যায়। তখন ঠেকালো যে সবাই একটু ভাবতে, তখনকার দিনে কি সবাই প্রথমেই ভাবে, এখন যেমন প্রথমেই ভাবে যে না একে ডাক্তার দেখাতে হবে, তখনকার দিনে প্রথমেই যেটা ভাবে সেটা হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা, মানে কিছু একটা দোষ টাইপের, ভুতুড়ে কোনো কার্যকলাপ, এরকম ভেবে না। সে বলেছিল কাজ করত, এই খাবার দাবার নিয়ে যখন হচ্ছে, এই হাঁড়ি কুড়ি এগুলো সব লোহার, মানে লোহার ঢাকা, ভারী হয়, লোহায় ভূতটা আসে না, এরকম থাকে যে বলে লোহায় নাকি ভূতকে ইয়ে করে, ওই জন্য লোহা ছুঁয়ে রাখে, এরকম অ্যান্টিক ব্যাপার একটা। তখন মায়েরা বলে যে মা, মামা, আরো সব বিভিন্ন দাদু যার মামা আছে, মাসি, তারা সব ওই দুয়ারে পড়তে বসতো। আর আমার এক দাদু ছিল স্কুল মাস্টার, তিনি বসে ওই পড়াতেন, আর ওরা সব গোল করে দুয়ারে ওই হাঁড়িকে নিয়ে পড়তে বসতো। তো সেই কথা হলো যে খাবার দাবারটা রান্না করার পরে আর রান্নাঘরে রাখা হবে, কোথায় রাখা হবে না, যে ওরা পড়ছে পাশে রান্না করা খাবার দাবার, তরকারি সবজি, মানে যা কিছু ওই পাশে রাখা থাকবে, যাতে সবার চোখের সামনে থাকবে, যে কোনো আর যেন চুরি না হয় বা রান্না করা খাবার খেতে পারবে না, এরকম ব্যাপার যেন না হয়। যেদিন কোনো ঘটনা ঘটে খেতে পারবে না, ওই যে ভাত তুলে নিয়ে চলে গেল, আর বাকি ভাতগুলো খেতে পারলো না, কি হলো, আবার নতুন করে রান্না হবে, তারপরে এরকম সেজন্য খাবার দাবার গুলো পাশে রেখে সব পড়তো। এরকম পড়ায় চলছে, আর এরকম কোনো ঘটনা নেই। আবার একদিন হঠাৎ করে দেখা গেল যে আমার এক দিদিমা, দুই দিদিমা, মানে মায়ের এক জেঠি, এরকম আর একজন, দুজন ওই রান্না করার আগে না ওই মোটামুটি 8টা নাগাদ, ওই বললাম ঢিবি, ওই ঢিবি থেকে নিচের দিকে পুকুর, তাই সেই পুকুর বেলায় একজন বাসন ধুতে যেত, আর একজন সঙ্গে হারিকেন নিয়ে যেত রাত্রিবেলা। সেগুলো ধোয়াধুয়ি করার জন্য তারপর ওরা খেতে বসতো। এরকম ছিল গ্রামের ব্যাপারটা, এরকমই হয়, এরকম গ্রামের ব্যাপার, এরকম আগে এরকমই ছিল। মানে ছবিটা এরকম যে ওরা খেতে বসতো, তা ওরা পড়াশোনা করতো, তখন পাশ দিয়ে জেঠিমা, ওরা মায়ের জেঠিমা, ওরা ধুতে যেত, ধোয়াধুয়ি করে আসার পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত, গরম গরম খেয়ে নিত, তারপরে আবার যা পড়া টড়া হবে, এইরকম ছবি। তো সেই দিন কি হয়, একটা দিন হয়েছে যে বাসন ধুতে গেছি, গিয়ে হঠাৎ ও মানে একজন দাঁড়িয়ে আছে গাড়িকে নিয়ে, আরেকজন বাসনটা ধুচ্ছে, তখন থেকে ঠং 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 করে শব্দ হচ্ছে। দেখে ওই খাবারের যে ঢাকাটা ছিল, সেই ঢাকাটা না এরকম সেই পয়সা যেমন গুড়িয়ে যায় তেমন ভাবে ঘোরাতে ঘোরাতে আসছে। কোথা থেকে? উপর থেকে? ওই দুয়ারে যেখানে খাবার রাখা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইখান থেকে গড়াতে গড়াতে আসছে। দেখতে পেয়েছি, মানে সেই আলোতে, হালকা আলোতে, যখন ঠং 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 করে তাকিয়ে দেখছে যে হারিকেন দিয়ে থেকে খাবারের ঢাকাটা, সেই লোহার ভারী ঢাকাটা গড়াতে গড়াতে আসছে।
তো তখন এই দেখো গো ওদের ভারী টাকাটা চলে এসেছে। যেই বলেছে দেখছি ওটা না আস্তে আস্তে ঘুরতে 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 সেই যেমন পয়সা দাঁড়িয়ে বসে গেল, ওরকম ভাবে বসে গেল ঘাটের ঠিক উঁচুটা, ওই ঘাটের সামনের উঁচু পাটটা এসে বুঝছেন। তো মহা বলে আবার সারা রাত না খেয়ে থাকতে হলো, মানে সেই মুড়ি খাওয়া না খাওয়া এরকম টাইপের, এরকম হয় যে আজকে আবার ইয়ে হয়েছে তাই আজকে আবার খাওয়া যাবে না, এইরকম পরিস্থিতি হয়েছিল। তারপরে কি হলো, এরকম দাদু এবার প্রচন্ড চিন্তা, সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, সিরিয়াস ব্যাপার ঘটে গেছে, আর ঘটেই যাচ্ছে। আগে তো অনেকদিন অন্তর অন্তর, এগুলো কি কন্টিনিউয়াস ডেতে হতে থাকতো, কন্টিনিউয়াস কিছুদিন পর পর এরকম একটা করে ঘটনা ঘটতো। এবার সবাই কি ভাবতো, সবাই ভাবতো মানে প্রথমে সবাই ভাবতো আমার এক দাদু ছিল, তার নাম হচ্ছে পদ্ম, তার ডাক নাম ছিল পদ্ম। তো সে ছিল মহা ডানপিটে, সবাই ভাবতো বোধহয় কিছু কাজ ওই করেছে, মানে সে নাকি কখনো পা ফেলে হাঁটতো, মানে সবসময় দৌড়তো, সবসময় পায়ের তলায় মানে সবসময় দৌড়তো আর কি। সবাই ভাবতো ওই বদনাম যেটা করছে, প্রথম ওকে বলতো তুই করেছিস, সে চুলের মুঠি ধরে টেনে দিত। তারপরে যখন বুঝতে পারলো যেটা ওর কাজ নয়, অন্য কিছু একটা হচ্ছে, তখন সবাই আবার এইরকম যায় দাদু খুব চিন্তায় পড়ে, অফিসে গিয়ে কাজ করতে পারে না, অফিসে সবাই বাড়িতে হচ্ছে না, শুধু আমার মামার বাড়িতে। দাদু একদিন এরকম বসে আছে অফিসে, বসে আছে, সেদিন হঠাৎ করে একজন সাধু, সে নাকি অনেকদিন আগে ওই অফিসে একবার এসেছিল, আবার সেদিন সে অফিসে এসেছে। জিজ্ঞেস করেছে কি, ও দেখছে বসে আছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া লাঞ্চ পর্ব হয়ে সেই সময় বসে আছে, কি হয়েছে? তখন বলছে এরকম আমার ঘরে একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেম বেশ কিছুদিন ধরে চলছে। ঠিক আছে বলছে আমি তোমার বাড়িতে যাবো, এবার ঠিক ওই যেমন ঘটনা ঘটনা, আমি তোমার বাড়িতে যাবো। ঠিক আছে তাহলে এই শনিবার যাবো। সেই তারপরে কোনো একটা ডেটে তাকে নিয়ে দাদু বাড়িতে, তো সেখানে ওই রকমই অনেক গোনাগুনি হ্যান ত্যান অনেক কিছু করেছিল, করার পরে বলেছিল যে এই জায়গায় এই ভিটেতে কিছু একটা গন্ডগোল, কি গন্ডগোল আছে আমার মনে হচ্ছে, কিন্তু খুঁড়তে হবে, জায়গাটা খুঁড়ে দেখতে হবে, মানে যেখানে একটা পার্টিকুলার জায়গায়, কোন একটা পার্টিকুলার জায়গায়, মানে যেখানে রান্নাঘর, হ্যাঁ ওই জায়গাটা, ওই রান্নাঘরের মেঝেটা খুঁড়ে দেখতে হবে, ওইখানে কিছু একটা ঘটনা নিশ্চয়ই আছে, আমার ডাউট হচ্ছে ওখানেই আছে। তারপরে সেই হ্যান করে খোঁড়াখুড়ি হলো, সেই গ্রাম থেকে লোক নিয়ে এসে সব নাকি বিশাল খোঁড়াখুড়ি হয়েছিল, খুঁড়ে দুটো হাড় পেয়েছিল, এবং হাড় দুটোতে নাকি রক্ত লেগেছিল, মানে কবেকার হাড়, কি হাড় কিছুই জানা নেই, এরকম ঘটনা ঘটেছিল। কিসের হাড়, প্রথমে তো মানুষের হাড় নাকি, তাই বুঝতে পারা যাচ্ছে, যাই হোক সেই হাড়ে নাকি রক্ত লেগেছিল। তখন বললো যে কিছু একটা ঘটনা এখানে ঘটেছে, কোনো একটা মানুষের হাড় এখানে ঢুকেছে কোনোভাবে। তো বুঝতে পারা গেল যে বন্যার সময় আমার ছোট দাদু এরকম একটা ঘটনা ঘটেছিল, যে একটা ডেড বডি জলেতে ভেসে ভেসে ওই আমার মামার বাড়ির পিছনে এসে আটকেছিল, আর তার থেকে প্রচন্ড রকমের দুর্গন্ধ ছড়ছিল, আর বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। গিয়ে সেই ডেড বডিটাকে ওই লাঠি দিয়ে, বড় সেই বাঁশ টাইপের দিয়ে খুঁচিয়ে, ওই যাতে মানে ঢেউয়ের সঙ্গে চলে যায়, স্রোতের সঙ্গে চলে যায়, সেই জন্য ঠেলে দিয়েছিল। ঠেলে দেওয়ার পরে কিছুটা যাওয়ার পরে নাকি ওইখানটা একটা ঘূর্ণি টাইপের ছিল, জল ঢুকে গেছে, হ্যাঁ সেই ঘূর্ণিটায় যাওয়ার পরে ওর মধ্যে ডেড বডিটা ঢুকে গেছে। তারপরে ডেড বডিটা কোথায় ভেসে গেছে কি ডুবে গেছে সেটা জানতে পারে এই ঘটনাটা কে বলেছে তোমার? তখন বলছিল ছোট দাদু? না, এটা ঘটনাটা বলছে আমার বড় দাদু। আচ্ছা, যে এরকম একটা ঘটনা আমাদের ঘরে হয়েছিল, তখন ছোট দাদু বলছে হ্যাঁ আমি করেছিলাম এরকম ঘটনা, আমরা সবাই গন্ধেতে টিকতে পারছিলাম না এরকম করে। সেই ঘটনাটার পরে ওই বডিটা বলছে যে ওই মাটির নিচে নাকি ঢুকে গেছিল।
সেইটা থেকে এই তখন তোদের বাড়িটা ছিল না, মামার বাড়ি না, ছিল তখন না? ওই মামার বাড়ির ওই পোর্শনটা যেটা রান্নাঘর যেখানটা ছিল ওখানে ছিল না। ওইখানটা ছিল, তাহলে ওইখানটা পুকুরের এটা ওইখানটা নিচু ছিল। তো ওখানে তারপরে জল ছিল? ভরাট ফরাট হয়ে হ্যান ত্যান হয়ে ওই জায়গাটা জল ছিল? ওই জায়গাটা জল ছিল। তো ওই জায়গায় না গিয়ে ওটা নাকি মাটির নিচে ঢুকে তোদের ওরা predict করছে সেখানে ওটাই। তারপর থেকে বলেছিল যে এইখানেতে প্রত্যেক ইয়েতে কালী পুজোর সময় যেন কালী পুজো হয়, সেইখান রান্নাঘরটা চেঞ্জ করে দেয় এখন। না না না, তারপর থেকে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা। যাই হোক, ভূত আছে কি নেই সেই বিষয়ে আমি জাজমেন্টাল না। হতেও পারে যে তেনারা আছেন, আমার সাথে নাই বা হলো পরিচয়। তবে শিবাজিদার এই তাকদার বাংলো নম্বর 6-তে এসে একটিও সাহেব বা মেম ভূতের দেখা পাইনি। চোখে দেখলে বা অনুভব করলে তবে তো বিশ্বাস করব ভূতেদের, তাই না? আপনার এ বিষয়ে কি বক্তব্য আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর আপনার ভ্রমণ প্রিয়, গল্প প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।